সাসপেনশন ব্রেক রাইট আপনি কি নতুন এসে ও আচ্ছা না এভাবে বললে হবে না ভাই উনি যে আমাদের সাথে বেসিক করতো একসময় গুরুতর অসুস্থ হয়ে চলে গেছিল বেসিকটা কন্টিনিউ করছে আজকে আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলো আচ্ছা স্যার আমি বলি যেটা হচ্ছে আমরা ব্রেক নিয়ে কথা বলছি সাসপেনশন স্টিয়ারিং তাই না তো ব্রেক সাসপেনশন স্টিয়ারিং এর সাথে যে কাস্টমার কমপ্লেন করে সেটা হচ্ছে টায়ার্স এন্ড হুইলস এবং হুইল অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলছিল স্যার টোয়েন টেস্টার কোম্পানি স্যার হুইল অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলছিল না হ্যাঁ স্যার হুইল ব্যালেন্সিং নিয়ে কথা বলছিল তাহলে কাস্টমার কিছু কমপ্লেন আছে যেগুলো সাসপেনশন টায়ার স্টিয়ারিং ব্রেকের সাথে রিলেটেড একসাথে কম্বিনেশন কম্বাইন মানে ক্লোজড কাস্টমার ভয়েস অফ কাস্টমার ক্লোজ কাছাকাছি এই জন্য আমরা এই টায়ার নিয়ে কথা বলবো ধরেন আমরা কেন টায়ার নিয়ে শিখবো কারণ টায়ার ধরেন যে আপনার খারাপ কিভাবে বুঝবো টায়ার খারাপ টায়ারের কোন ধরনের ক্ষয় হইলে কোন সিস্টেমের প্রবলেম হয় কিসের প্রবলেম টায়ারের কোন ধরনের ক্ষয় হইলে সাসপেনশনের কোন পার্টটা খারাপ বুঝবেন এবং ধরেন যে টায়ার যখন আপনি কিনবেন আপনি আপনি ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ান আপনি তো টায়ারের দোকানদার না সো টায়ার যদি আপনি কিনতে যান তাহলে অবশ্যই আপনার কাস্টমারকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কোন টায়ারটা আপনার কাস্টমারের জন্য বেস্ট in terms of quality, in terms of size, and in terms of manufacturing year. টায়ার কতদিন চলে ধরেন যে একটা টায়ার মিনিমাম 5 বছর চলে আপনি যখন টায়ার কিনতে যাবেন তখন যদি 26 সাল 23 সালের টায়ার কিনে নিয়ে আসেন তাহলে আপনার কাস্টমার লুজার নাকি বেনিফিট লুজার সো এই জিনিসগুলো আপনাকে বুঝে ডিসিশন দিতে হবে আদারওয়াইজ আপনি টায়ার লাগাচ্ছেন আপনি হয়তো 5% বা 10% টায়ার কমিশন নেবেন কিন্তু আলটিমেটলি কাস্টমার কিন্তু লুজার হবে কাস্টমার যখন আপনার কাছ থেকে কোনো কারণে অন্য কোনো জায়গায় সার্ভিস করাতে যাবে এবং সেটা যদি সেম টায়ারের সার্ভিস নিতে যায় বা সাসপেনশন রিলেটেড বা এই রিলেটেড তখন বলবে স্যার কবে টায়ার লাগাইছেন 23 সালের টায়ার বলবেন আমি তো কত বছর টায়ার লাগাইছি তাহলে 23 সালের টায়ার তাহলে মনে করবে যে না আপনার না আপনি তাহলে কি খারাপ সার্ভিস জেনে বুঝে অথবা না বুঝে খারাপ সার্ভিস অন দ্য আদার হ্যান্ড মানে জেনে বুঝে খারাপ সার্ভিস দিবেন কাস্টমার বুঝবে আমাকে ঠকাইছে কাস্টমার তো বলবে না ভাই আপনি না বুঝে আমাকে ঠকাইছেন বলবে আপনি মিয়া আমাকে ঠকাইছেন ভালো ল্যাঙ্গুয়েজে বলবে আপনি মিয়া আমাকে ঠকাইছেন হ্যাঁ ধান্দাবাজি করছেন ধান্দাবাজি এই জন্য আমাদেরকে টায়ারের কনস্ট্রাকশন সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা উচিত তাহলে আমরা টায়ার নিয়ে যদি কথা বলি টায়ারের সাইজ এক্সপ্লেনেশন করব কমন ফেলিওর এন্ড বেসিক হুইল অ্যালাইনমেন্ট হুইল ব্যালেন্সিং এন্ড কমন ফেলিওর এন্ড ট্রাবল শুটিং আমরা যদি টায়ারের সাইজ নিয়ে কথা বলি সো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ টায়ার টায়ারটা হচ্ছে যে রাবার রিং ফিটেড অ্যারাউন্ড দ্য কার হুইল দ্যাট মেক ডিরেক্ট কন্টাক্ট উইথ দ্য রোড এটা তাহলে এটা টায়ারের মেক ফাংশন কি আছে টায়ার কেন ইউজ করা হয় চাকায় ফাংশন টায়ারের মেইন ফাংশন হচ্ছে টায়ারের মেইন ফাংশন হচ্ছে কি জানেন এটা বলছে ট্রাকশন অর গ্রিপ প্রিভেন্ট স্লিপিং অন দ্য রোড টায়ারের মধ্যে কি থাকে এই যে হ্যাঁ টায়ারের মধ্যে একটু গ্রিপ বলে আমরা তাই না এটাকে আরো কোনো আছে যেটাকে বলা হয় নেক্সট স্লাইডে আছে টায়ারের গ্রিপ একটু সহজ কথা বোঝার ক্ষেত্রে তারপরে কি বলছে এটা টায়ারের গ্রিপ যখন থাকে এটা রিপ বলে রিপ কি বলে রিপ রিপ বলতে হচ্ছে চালের হাড় আছে না এরকম এই লম্বা লম্বা চালের হাড়ের মতো এই জন্য রিপ বলে হ্যাঁ ব্লক প্রত্যেকটা একটা ব্লক সব মিলে রিপ বলে হ্যাঁ অ্যাবজর্ব শক সো আমরা কি জানি সাসপেনশন অ্যাক্ট এজ এ শক অ্যাবজর্বার বা শক অ্যাবজর্ব করার জন্য সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয় Please.
জানি যে সাসপেনশন সিস্টেম শক অ্যাবজর্ব করে, শক অ্যাবজর্বার শক অ্যাবজর্ব করে। টায়ার অলসো অ্যাক্ট এজ এ শক অ্যাবজর্বার। সো টায়ার যদি, কেন আমরা এটা বুঝবো, কারণ টায়ার প্রেসার কিন্তু দেওয়া হয়, রাইট? সো টায়ার প্রেসার স্ট্যান্ডার্ডাইজেশন, টায়ার প্রেসারে স্ট্যান্ডার্ডাইজেশন থাকে। সো টায়ার প্রেসার স্ট্যান্ডার্ডের তুলনায় কম যদি দেন অথবা বেশি যদি দেন, তাহলে বেশি দিলে কি হবে? স্টিফ। কাস্টমার সেদিন এক কাস্টমার আছে, বলতেছে ভাই কি গাড়ি দিয়েছেন, খুব মানে আপনার গাড়ি খুবই হার্ড। সো আমরা তো জানি যে একটা গাড়ি কেমন স্মুথ হবে, নতুন গাড়ি ব্র্যান্ড নিউ। টায়ার প্রেসার কত চেক করে দেখি 33,60 65 দিয়ে রাখছি। সো তাদের আরো অনেক চ্যালেঞ্জ আছে, মানে 33,60 65, একটা যে 35,80 দিয়ে রাখছে, বড় গাড়ি দিয়ে দিছে। তাহলে সাসপেনশন তো স্টিফ হবে, হার্ড হবে, ফিল হবে। তারপর কি বলছে? ক্যারিয়ার ভেহিকল লোড, অর্থাৎ গাড়ির যে ওয়েট এবং পেলোড এন্ড হচ্ছে গ্রোস ভেহিকল ওয়েট, যেটা মানে গাড়ির ওয়েট এবং হচ্ছে কার্বোয়েড এন্ড পেলোড, এটা মিলিয়ে সে গাড়ির ওয়েটটাকে কি তাহলে কি করে ধারণ করে। তাহলে একটা কারের ম্যাক্সিমাম মিনিমাম লোড ক্যাপাসিটি আছে কিনা? তারপর হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল, হেল্প দ্য কার রেসপন্ড when you turn steering wheel, অর্থাৎ টায়ার প্রেসার ধরেন যে চাকা বসে গেছে, পাংচার হয়ে গেছে, তাহলে স্টিয়ারিং ঘুরালে কি খুব খুব সহজ স্মুথ, রাইট? রাইট হবে, খুব স্মুথ। আচ্ছা, খুব স্মুথ। আচ্ছা, ব্রেকিং স্টেবিলিটি, অর্থাৎ হেল্পস দ্য কার স্টপ সেফলি, মানে গাড়ি স্মুথলি গাড়ি দাঁড় করাতেও ব্রেকিং সিস্টেম কাজ করে। ধরুন যে লোহার চাকা হাই স্পিডে চলতেছে, ব্রেক ধরবেন, গাড়ি কি আটকাবে? ঠিক একই ভাবে টায়ারের মধ্যে স্ট্যান্ডার্ড প্রেসার তুলনায় যদি বেশি প্রেসার দেওয়া হয়, ঠিক একই ভাবে শক্ত হয়ে যায়, ব্রেকিং ডিসটেন্স বেড়ে যাবে, পিছলে যাবে, ব্রেক করবেন এক পাশে ঘুরে খালে পড়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে মেইন ফাংশন অফ টায়ার। তাহলে এটা টায়ার যে আপনি বাজারে যাবেন, কিনতে যাবেন, কি করবেন? টায়ার আপনি বাজারে কিনতে যাবেন, তাহলে কোন সাইজের টায়ার কিনবেন, সেটার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে টায়ার সাইজ এক্সপ্লেনেশন। টায়ারের সাইজ এক্সপ্লেনেশন কেমন? এখানে বলা হচ্ছে প্রত্যেকটা টায়ারের মধ্যে এরকম থাকে যে 195, 55 আর 150, কি বলছে 95, 55 oblique 15 85 W, কি এখানে আছে না? আবার এখানে আছে টিউবলেস, আর ইনফরমেশন আছে ভিয়েতনাম, ভিয়েতনাম। আমরা যদি টায়ার টাইপের সে আছে তার উপরে সো এটা নোট করে আমাদের যে ওয়ার্কআউট ইউনিট আছে ভাই আমি কষ্ট কি এই যে এখানে দেখা যাচ্ছে যে 185 70 আর 14 88 এস টিউবলেস রেডিয়াল, হ্যাঁ, আর ইনফরমেশন আছে পাশে আছে, হ্যাঁ। তারপরে যে এখানে কি আছে JMJ 1919, এটা স্পেসিফিকেশন অফ টায়ার। সো আমরা যদি একটু এই সাইজগুলোকে ব্রিফ করার চেষ্টা করি যে আসলে এই ইনফরমেশনগুলো কি বোঝায় আসলে। সো আমরা যদি একটু বলার চেষ্টা করি, টায়ারের মধ্যে যে পার্টটা থাকবে এই পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে কি উইথ অফ টায়ার, তাহলে কি বলা হয় 195, অর্থাৎ অবলিকের আগে যে পার্টটা থাকে উইথ অফ টায়ার, অর্থাৎ টায়ারের প্রশস্ততা। দ্যাট মিন টায়ারের এই এজ থেকে এই এজ পর্যন্ত যে ডিসটেন্স ইন মিলিমিটার লেখেন 185, আরো ব্রিফ আছে, জাস্ট একটু হোল্ড, হ্যাঁ। তারপর হচ্ছে কি 55 হচ্ছে কি স্পেক রেশিও, কি স্পেক রেশিও, আর টায়ারের একটা সাইজ লেখেন, তারপর স্পেক রেশিও কি সেটা একটু ডিটেইল আসছে। আর হচ্ছে কি রেডিয়াল কনস্ট্রাকশন, মানে টায়ারের কনস্ট্রাকশনের উপর বেস করে টায়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে বায়াস টায়ার, একটা হচ্ছে রেডিয়াল টায়ার। সো আর স্ট্যান্ড ফর রেডিয়াল, কি বলছে 16 হচ্ছে রিম ডায়ামিটার, অর্থাৎ রিমের ডায়ামিটার এন্ড 87 হচ্ছে লোড ইনডেক্স রেটিং নাম্বার, হচ্ছে 80 ভি হচ্ছে স্পিড ইনডেক্স। এটা যদি আমরা একটু ব্রিফলি ডিসকাস করার চেষ্টা করি, এই যে তাহলে বলা হচ্ছে কি 195,
এই যে চ্যাপ্টার নাও, এই যে ক্লাস এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নেওয়া সহজ। এটা নিয়ে যাও, আমি বলবো না। তাহলে কি বলছে? 195 হচ্ছে width of tire in millimeters. Note 195 width of tire in millimeter. অর্থাৎ টায়ারের nominal section width. বলছে এই ধার থেকে এই ধার পর্যন্ত যে ডিসটেন্স, লেন্থ বলবো না, কি এটা প্রশস্ততা বলবো, width. সো এটা হচ্ছে কত? 195 মিলিমিটার। এবার আসি aspect ratio. Aspect ratio কি? Aspect ratio হচ্ছে aspect ratio in millimeter. এই 55 হচ্ছে aspect ratio. Aspect ratio হচ্ছে 55% of width is 107.25 millimeter. অর্থাৎ দেখছেন? তাহলে কি বলছে? aspect ratio হচ্ছে টায়ারের প্রশস্ততা, এখান থেকে এটা যে ডিসটেন্স, লেন্থ, উচ্চতা হচ্ছে it is 55 to that mean it aspect ratio 55 that mean এই যে width এর 55% width of 55 of width কত হয়? এটা যদি width কত ছিল 195 এর 50% হচ্ছে কত? 107.25। এটা হচ্ছে হাইট। ক্লিয়ার? লিখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে লিখছেন? স্যার এটা টায়ারের ফিজিক্যালি আসলে কোনখান থেকে ধরা হয়? এখানে যে মেজারমেন্টটা দেখেন তারা করে দেখেন। এই স্পেসিফিক এই যে আচ্ছা আচ্ছা। মানে রিমের যে পার্ট, এই যেখানে রাখছে তার উপর এই যে ছবিটা স্পেসিফিক আমি ওভাবে কিন্তু দেয়া আছে, মানে ছবির পার্টটা করে দেয়া ওখানে আছে। কিন্তু স্যার একটু যে বিটটা থেকে উপরে দেওয়া আছে কি সেই হিসাবে। এই যে এখানে হ্যাঁ ওটা তো উপরে, নিচে হলো আর একটু উপরে স্যার, নিচেরটা নিচের অংশটা ডিসটেন্সটাই এখানে দেখা এর যাচ্ছে। চেয়ে উপরে দেখা যাচ্ছে এখানে এখানে হ্যাঁ এই দেখাচ্ছে তাই না? এটা এখানে, এখান থেকে দেখো, এটাই ধরেন মানে রিমটা যেখানে লাগানো থাকবে, রিমের পার্টটা যেখানে লাগানো থাকবে এখানে, রিমের উপর থেকে। আচ্ছা, কনসেপ্টটা এরকম যে এটা হচ্ছে কি 55%, এটা কিন্তু মিলিমিটার না, ওটা হচ্ছে 55%। কিসের 55%? স্যার 195 এর বা উইথ এর 55%। এবার হচ্ছে কি আর স্ট্যান্ড ফর the construction method of tire indicating the tire is a radial tire. অর্থাৎ based on construction two type of tire. Based on construction লিখতেছেন, একটা bias tire, একটা হচ্ছে radial tire. So এই যে এখানে দেখেন এই যে টায়ারের যে লেয়ার, এই যে থিকনেসটা তো অনেক বেশি, তাই না? সো এই এর মধ্যে দেখেন সুতা আছে, রাবার আছে, তারপর হচ্ছে হ্যাঁ তারও থাকতে পারে, এবং তারপর কি আছে ম্যাক্সিমাম এর মধ্যে কার্বন কিন্তু, হ্যাঁ এই প্লাস্টিকের মধ্যে। সো এটা কনস্ট্রাকশন দেখেন, একটা এইভাবে কনস্ট্রাকশন, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, মানে কিভাবে কনস্ট্রাকশন এটা বুঝাইছে এইভাবে, মানে এটা মূলত এই রেডিয়াল বায়াস্টারের অবজেক্টিভটা আমরা বুঝবো, কিন্তু কনস্ট্রাকশনটা আমাদের ম্যানুফ্যাকচারিং এ কাজে লাগবে, আমাদের প্রয়োজন নেই। সো এই জন্য এটা নিয়ে ডিটেইল কথা বলি নাই, জাস্ট রেডিয়াল এন্ড বায়াস্টার হচ্ছে, আর স্ট্যান্ড ফর হচ্ছে রেডিয়ালটা। হ্যাঁ ক্লিয়ার করা যায়, কারণ কি আমি অনেকে হয় না যে সবাই গাড়ি নিয়ে কাজ করবে না, কেউ ইঞ্জিনিয়ার নিয়ে ব্যবসা করতে পারে, আমি টায়ার ব্যবসা করতে পারি, বায়াস আর রেডিয়াল হচ্ছে একটু আচ্ছা, এখানে দুটো আমি সেমই দেখতে পাচ্ছি। আমি বলার চেষ্টা করতেছি এই পিটের কথা বলি না, আমি জাস্ট বলছি টায়ারের যে লেয়ার, থিকনেসটা বড় না, এই থিকনেসের মানে একটা একটা করে লেয়ারের উপর বানাইছে, এই থিকনেসটা এটা লেয়ারের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে এই টায়ারের বায়াস। হ্যাঁ, মানে বায়াস টায়ারের যে রেডিয়াল টায়ার খুব বেশি ফ্লেক্সিবল, এন্ড এটা মানে রোড সারফেসের মধ্যে মানে কম লেগে থাকে এবং ফুয়েল খরচ কম রেডিয়ালটা রেডিয়াল টায়ার।
হ্যাঁ এটা এবারে আসি হচ্ছে রিম সাইজ। রিম সাইজ কি? রিম সাইজ হচ্ছে এটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার, এটা হচ্ছে হুইল ডায়ামিটার। এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে 15 rim size mean that the tire is designed of fit a 15-inch rim diameter wheel rim. লিখছেন? এটা ইঞ্চিতে হবে। ইঞ্চিতে হবে। রিম সাইজ অবশ্যই ইঞ্চিতে হবে, 15 ইঞ্চি ইনসাইড ডায়ামিটার, হুইলের রিমের ডায়ামিটার 15 ইঞ্চি। বিভিন্ন সাইজের হয়। 15, 16, 18, 20, 22 ডিপেন্ডস। স্যার এটা হ্যাঁ প্লিজ। টায়ার তো আছে রেডিয়াল আর বায়োস এই টায়ারে আর না লেখা থাকে তাহলে কি বুঝার কোনো উপায় আছে রেডিয়াল যেমন কিছু কিছু গাড়িতে আছে টায়ারের কনস্ট্রাকশন একটু ওল্ডেস্ট কিছু টায়ার, এখন সব টায়ারের কনস্ট্রাকশন এরকম হয় বর্তমান সময়ে। আগের কিছু টায়ার ছিল বা কিছু কিছু ম্যানুফ্যাকচার মানে যেমন কত 185 সি 18 এরকম থাকে। এটা স্পেক রেশিও লেখা থাকে না, শুধু 185 সি 18। সো 185 উইথ সি হচ্ছে মানে এটা সি এর একটা ভ্যালু থাকে, যেমন এটা হচ্ছে স্পেক রেশিও কত কোনটা 18 সাইজ সিরি ইনডেক্স 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 ইনডেক্সে তো ওটা ইনডেক্স নাম্বার, বাট ওটা হচ্ছে আপনার ইয়ার কি বলে সি করতে কত বোঝায় সেটা হ্যাঁ সি এর একটা ভ্যালু, সি দ্যাট মিন এটা বোঝায় হচ্ছে আপনার যে কি বলছিলাম স্পেক রেশিও, ওইটা হ্যাঁ এটা একটা ইনডেক্স বলতে পারে। কিন্তু এখন আর ওই ধরনের টায়ার খুব কম মার্কেটে, এখন এটাই বেশি পাওয়া যায় না একদম রেগুলার হ্যাঁ। সো রিম সাইজটা কি বলে স্যার? রিম সাইজ মানে রিম কত সাইজের রিম, মেটালিক যে জিনিসটা থাকে ওইটা মেটালিক যে অ্যালয় বা রিমটা থাকে এটা কত ইঞ্চি ডায়ামিটার, মানে রিম সাইজ যদি বড় হয় টায়ার সাইজ বড় হবে, রিম সাইজ ছোট মানে টায়ার সাইজ ছোট, দিস ইজ দ্য ফ্যাক্ট মানে ইনফরমেশন। সো এখানে বলছে কি দুইটা কি আছে ভ্যালু আছে 99W, এখানে আছে এখানে ভ্যালু 88 89 86 হবে, সংখ্যা কম বেশি হতে পারে, বাট এখানে আছে 99W, এখানে 99V থাকতে পারে, S ও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট 99 হচ্ছে এটা হচ্ছে লোড ইনডেক্স নাম্বার। লেখেন 99 load index number. So index number that mean load index মানে কত লোড এইটা একটা ইন্ডিভিজুয়াল একটা টায়ার কি পরিমাণ লোড গ্রহণ করতে পারবে, ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি। ক্লিয়ার? তাহলে 99 বলতে কি রে, কেজি বা টন? নো, 99 is a index number. So কোনো কিছু ইনডেক্স নাম্বার দ্যাট মিন এর এগেইনস্ট একটা ভ্যালু আছে, index number that mean এর এগেইনস্ট একটা ভ্যালু আছে। 99 that mean 99 এর এগেইনস্ট একটা ভ্যালু আছে, ধরো যে 450 বা 650 775 কেজি 99 মেবি। সো তারপরে স্পিড রেটিং বা স্পিড ইনডেক্স দ্যাট মিন W এর একটা ভ্যালু আছে, মানে এই চাকাটা ম্যাক্সিমাম কত স্পিডে চলার ক্যাপাসিটি আছে। তাহলে আমরা একটু বলার চেষ্টা করি, লিসেন যে 99 হচ্ছে লোড ইনডেক্স, রেডিমেড এই যে ধরনের একটা কি এটা ইন্টারন্যাশনাল একটা গ্লোবাল একটা চার্ট আছে কি স্পিড ইনডেক্স এবং লোড ইনডেক্স চার্ট। সো এখানে বলতেছে কি হোয়াট ইজ লোড ইনডেক্স, এখানে বলছে আমরা ওখানে কি পাইছিলাম 99 রাইট, 99 দ্যাট মিন ওই চাকা ম্যাক্সিমাম 775 কেজি লোড ক্যাপাসিটি আছে ওই চাকা ম্যাক্সিমাম একটা টায়ার। তাহলে যে চারটা 4 গুণ 775 কি দ্যাট মিন চারটা চাকা একটা গাড়িতে, তাহলে ওই গাড়ির লোড ক্যাপাসিটি কত? 3 টন। হ্যাঁ প্রায় 3 টন। আচ্ছা যদি ওখানে লেখা থাকতো যে 81S, তাহলে 81 যদি থাকে তাহলে আমি বলতাম ওই চাকা ম্যাক্সিমাম
475 কত 462 কেজি ওয়েট বহন করতে পারবে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে 62 আছে, আমি এটা বিশাল বড় একটা চার্ট আছে, তার মধ্যে একটা অংশকে কেটে এখানে বসাইছি যাতে করে বুঝতে সহজ। তাহলে ওখানে যদি লেখা থাকে কি তাহলে 17 শব্দ মানে বড় বড়টা আর কি, বড় গাড়ি, রাইট? কমার্শিয়াল গাড়ি তাহলে কি এটা মুখে মুখস্থ রাখার কিন্তু কিছু না, আপনি জানলেন যে লোড ইন্ডেক্স সঙ্গে সঙ্গে গুগল থেকে বের করে যাবে, এই জিনিসটা কি সেটা বুঝলেন। এবার আসি স্পিড ইন্ডেক্স। স্পিড ইন্ডেক্স দেখেন এই যে স্পিড রেটিং চার্ট আছে, কি আছে? স্পিড রেটিং চার্ট আছে, স্পিড রেটিং চার্ট। স্পিড রেটিং চার্টে হচ্ছে এখানে বলা হচ্ছে কি যে ওখানে কি লেখা ছিল ডাব্লিউ না, তাহলে 270 কিলোমিটার পার আওয়ার আর মাইল পার হচ্ছে 168 মাইল পার আওয়ার লোড কি আছে আঘাত নাই সো কি বলছে 168 মাইল পার আওয়ার কি স্পিডে চলতে পারে। তাহলে ওখানে যদি তবে ধরেন যে কত আছে, এখানে কি আছে, ধরেন যে 25 আছে, 10 আছে, মানে মেসেজটা তো ক্লিয়ার, আমি কি বলতে চাইছি কোন জিনিসটা আসলে ধরেন যে 100 এখানে যদি যে থাকে তাহলে 100, যদি ওখানে এস থাকে, এস কোথায় যেন আছে, এই যে এস লেখা থাকে তাহলে বুঝতে হবে এখানে কি লেখা আছে, এটা এস 88 এস, এই জায়গায় লেখা আছে কি 88 is, তাহলে 88 is that mean এই জায়গার ম্যাক্সিমাম 180 নাম্বার স্যার, ডান পাশে 3 নাম্বার ওই যে স্যার ওই যে ডান নাম্বার পাশে করে উঠতে না, ডান পাশে 3 নাম্বার কলমে আর আমি বলছি কি ওটা তো স্পিড এস তে না, স্যার ডান পাশে 3 নাম্বার এই এস তাই না, এস হচ্ছে 180 কিলোমিটার 180, হ্যাঁ 180, মানে এটা ছোট গাড়ি টায়ার। তো আর এখানে আছে কি আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে কি 88 না, সো 88 দ্যাট মিন 860 কেজি, দ্যাট মিন চারটা হচ্ছে কত 2240 কেজি ওয়েট ওই গাড়ি বহন করতে পারে ম্যাক্সিমাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ম্যানুফ্যাকচারিং ইয়ার। একটা টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার আমরা কিভাবে ফাইন্ড আউট করব, 5 মাস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা হচ্ছে 0514, এটা হচ্ছে টায়ার ম্যানুফ্যাকচারিং ডেট। তাহলে এখানে বলা হচ্ছে 0514, here 5 is week of the manufacturing and সপ্তাহ, 14 week না, মাস। is year of manufacturing। তাহলে যদি এখানে 05 হয় তাহলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 14 সালে এটা ম্যানুফ্যাকচারিং। তাহলে এখানে লেখা আছে 1919, কোথায় যেন দেখলাম, এখানে আছে JMJ 1919, JMJ actually একটা প্ল্যান কোড, কোন প্ল্যান্টে তৈরি হয়েছে, আর 1919 is 19 সপ্তাহে তৈরি হয়েছে। এটা হচ্ছে কি বলে টায়ার ম্যানুফ্যাকচারিং ইয়ার মানে রাইট, টায়ার ম্যানুফ্যাকচারিং ডেট এটা আচ্ছা actually। তাহলে এটা কি মানে 0514 14 তো হচ্ছে ইয়ার, হ্যাঁ, প্রথমটা হচ্ছে উইক অফ ম্যানুফ্যাকচার, উইক 05, এখানে যদি 14 থাকতো 14 সপ্তাহে 14 সালে 14 সপ্তাহে। আরো কিছু ইনফরমেশন আছে, এটা আসতেছে নেক্সট, এক্সপায়ার ডেট থাকে না তার ম্যানুফ্যাকচারিং। সো গুরুত্বপূর্ণ পার্ট আছে টায়ার ট্রেড। টায়ার ট্রেড কি, যেটুকু মূলত রোডের সাথে ফ্রিকশন হয়। টায়ার ট্রেড হচ্ছে ট্রেড এরিয়া, ওটা হচ্ছে ট্রেড এরিয়া। টায়ার ট্রেড হচ্ছে কি বলছে, দ্য টায়ার ট্রেড প্যাটার্ন রাবার অন দ্য আউটার সারফেস অফ দ্য কার, ইট ইনক্লুড গ্রুভ, ব্লো and channel that help the tire grip of the road. That means it is a trade area. হ্যাঁ, এবং টায়ার ট্রেড হচ্ছে কি বলতে এই যে বিটগুলো আছে ডেপথ কতটুকু, গভীরতা টায়ারের ডিপ, টায়ারের ডেপ, অর্থাৎ মানে এই যে টায়ারটা আছে এই বিট আছে না, আপনি এটাকে বলা হয় টায়ার ট্রেড। আপনি যেটা বললেন এটা হচ্ছে ট্রেড এরিয়া,
আর ডেপথ হচ্ছে মানে টায়ার ট্রেড বলতে এটা কি পরিমাণ টায়ার ট্রেডের ডেপথটা কতটুকু আছে, মানে সারফেস থেকে সারফেস থেকে ভিতরে ডাউন মানে বিটটা কতটুকু আছে এটাকে আমরা সহজভাবে এটা বলি। কতটুকু আছে? কতটুকু আছে বিট। তাহলে আমরা কি বলি যে বিট ক্ষয় হয়ে যায় না, তাহলে এই বিট কতটুকু ক্ষয় গেলে আমি বুঝবো এই টায়ারের এই বিট স্ট্যান্ডার্ড কত মিলিমিটার থাকে এবং কোনটা সেফ জোনে আর কোনটা ডেড জোনে আছে আমাদেরকে বুঝতে হবে, তাই না? তাহলে আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড নিউ টায়ার ট্রেড ডেপথ, এই ডেপথ গেজ আছে কিন্তু, হ্যাঁ এই যেভাবে ডেপথ কি করা যায় মাপা যায়, অথবা এখানে এটার মধ্যে এই যে বিট আছে না, এই যে একটা বিট, একটা একটু এই যে এখানে আছে একটা, হ্যাঁ এই যে এখানে আছে উঁচু, ডেপথের মধ্যে কিছু উঁচু উঁচু জায়গা আছে, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। সো এখানে বলা হচ্ছে যে নিউ টায়ার জেনারেলি হ্যাভ স্ট্যান্ডার্ড নিউ টায়ার ট্রেড 8 to 9 মিলিমিটার ফর প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার ভেহিকেলের এই টায়ার ট্রেডটা হয় 8 থেকে 9 মিলিমিটার, এসইউভি এন্ড ট্রাকসের ক্ষেত্রে 10 থেকে 12 মিলিমিটার। And what is minimum safe tire tread? Most countries follow similar safety limits. Minimum legal tread কি বলছে মানে হোয়াট ইজ মিনিমাম সেফ টায়ার ট্রেড মানে সব মিনিমাম কোনটা, তাহলে 1.6 ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ইনক্লুডিং বাংলাদেশ। আমাদের স্যার যতক্ষণ লেভেল না হবে তারা শেষ না। 1.6 বাট এটা হচ্ছে মিনিমাম, বাট রিকমেন্ডেড মিনিমাম 3 মিলিমিটার ডেপথ থাকতে হবে সেফ জোনে থাকতে গেলে। হ্যাঁ কি বলছে চেঞ্জ টায়ার এট 3 millimeter for normal tire and change at 4 millimeter winter and rainy season, মানে কি যেটা উইন্টার রেইনি সিজনে একটু কাদা পিছলা রাস্তা থাকে এই জন্য একটু বলছে এর নিচে গেলে টায়ার চেঞ্জ এটা বলছে। below 1.6 millimeter the tire become unsafe and braking distance increase a lot, অর্থাৎ মানে 1 মিলিমিটার তো খুবই কম তাই না, 1.6 তাহলে এরকম যদি হয় তাহলে 1.6 মিলিমিটার যদি টায়ারের ট্রেড থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা একবারই বাদ, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে, ব্রেকিং ডিসটেন্স বেড়ে যাবে। তবে বাংলাদেশে যে এখন একটু রোড কন্ডিশন ভালো হচ্ছে, আগে রোড মানে এটা এইভাবে ক্ষয় যাওয়ার তুলনায়, অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে যে রোড কন্ডিশন এবং কাস্টমারের যে টায়ার মেনটেন করার যে বিহেভিয়ার, তাতে এত মানে টায়ারের যে ট্রেড এরিয়া পুরোটা 1 মিলিমিটার আসতে করে এখানে বেশি করা যায় কত এখানে অথবা মাঝখানে মানে ইমব্যালেন্স হয়ে যায়। কেউ সাসপেনশন সাসপেনশন যারা এইভাবেই গাড়ি চালাচ্ছে কোথাও নিচু কোথাও নিচু, আমরা দেখবো টায়ারের বিভিন্ন ধরনের ক্ষয়গুলো একটু দিয়ে দিতে দেখবো। ভাই কেন কোন দিছে ওরে কর সেটা এটা তো আমরা আপনি যেটা বললেন সেটা আমরা কাস্টমার কমপ্লেইন এবং ফিডব্যাকের ক্ষয় এবারে আসি type of tar based on profile. Type of tar based on profile. That is the profile or aspect ratio is the sidewall height of the tire. There are three types of tar based on profile or aspect ratio. Tire তিন ধরনের হয়, কয় ধরনের? কিসের উপর ভিত্তি করে? সাইড ওয়াল মানে প্রোফাইল, কি বলে সাইড ওয়াল বলতে aspect ratio এর উপর ভিত্তি। তাহলে aspect ratio উপর ভিত্তি করে আমরা কি নরমালি কি নরমাল টায়ার যে আচ্ছা আমরা কি শুনছি যে লো প্রোফাইল টায়ার নাম শুনছি, লো প্রোফাইল টায়ার লাইক স্পোর্টস কার দেখবেন পাতলা টায়ার ইউজ করে দেখছি, পাতলা চিকন টায়ার, একটু বোঝার চেষ্টা করি। সো হাই প্রোফাইল টায়ার কি বলছে, হাই প্রোফাইল টায়ার কি কোন টায়ার কি আপনি হাই প্রোফাইল টায়ার বলবেন? আচ্ছা হাই প্রোফাইল টায়ার, তো হাই প্রোফাইল টায়ার বলতে কি বুঝছেন
যে টায়ারের স্পেক্ট রেশিও 70 থেকে 85 পর্যন্ত, এই স্পেক্ট রেশিও কিন্তু পাস করে কমে বাবার, তাহলে আপনি লিখতে পারেন যে টায়ারে তিন প্রকারের কাছে হাই প্রোফাইল টায়ার, যে টায়ারের স্পেক্ট রেশিও 70 থেকে 85, অর্থাৎ 70, 75, 80, 85 ঠিক সাইড ওয়াল, এবং এয়ার ভলিউম মোর এয়ার ভলিউম, মানে মোটা টায়ার কি বাতাস বেশি লাগে, রাইট? কি লাগে? যেটা যেমন ওই যে আপনি যেটা বলছিলেন C9 আছে আর কি বলছে 7.5 আর 16, তারপরে কি 65, 80 আর 13, 85, 75 আর 14, এগুলো কি দ্যাট মিন টায়ারের এক্সপেকটেশন যদি 70, 75, 80, 85 হয় তাহলে হাই প্রোফাইল টায়ার, ক্লিয়ার? তাহলে এগুলো কি ভেরি গুড কমফোর্টেবল রাইড, কি বলছে গুড ফর রাফ রোড, স্ট্রং এগেইনস্ট potholes, মানে কি এটা রোড মানে মেবি মানে রোডের কন্ডিশন কাদামাটি কন্ডিশন। কমন কোন গাড়িতে ওল্ডেস্ট কারগুলোতে আর ট্রাক এন্ড এসইউভি কিছু ব্যবহার হয় ওল্ডেস্ট কার, হাসেন কেন? হ্যাঁ পথলেস মানে গর্ত আর কি। গর্ত, হ্যাঁ রাস্তার যে কন্ডিশনটা গর্ত, হ্যাঁ। সো এটা হচ্ছে কি মানে হাই প্রোফাইল, তাহলে মিডিয়াম প্রোফাইলটা এটা হচ্ছে মিডিয়াম প্রোফাইল, তাহলে 55, 60, 65 এটা হচ্ছে মিডিয়াম ব্যালেন্স, কমফোর্ট এন্ড হ্যান্ডলিং, লো গুড গ্রিপ, মোস্টলি ইউজড ইন মডার্ন সেডান হ্যাশব্যাক, মানে কি তাহলে আমরা বলতে পারি মিডিয়াম প্রোফাইল, যেগুলো হ্যাশব্যাক বা সেডান কার প্রাইভেট কার ব্যবহার করা হয় কি মিডিয়াম প্রোফাইলটা। স্পেক্ট রেশিও যদি হয় 55, 60 and 65, এগুলো হচ্ছে মিডিয়াম প্রোফাইলটা। অ্যাকচুয়ালি কি আপনি টায়ার নিয়ে এগুলো জানতে হবে, আপনি জানলে কি হবে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যে কোনো সময় মুহূর্তে কাস্টমারের সঙ্গে আপনি বিট করতে পারবেন, বা বিভিন্ন সিচুয়েশনে কি বিট বা মানুষকে শেখাইতে পারবেন, যদি আপনি চান যে আপনার টিম কেমন সরাসরি জিজ্ঞাসা করে যে এইটা কি টাইপেরটা, বা অথবা আপনাকে বলতে পারে পরে আসতেছি আর কিছু কমপ্লেইন কাস্টমার বলবে আমি একটু মডিফাই করতে চাই, হ্যাঁ লিখছেন স্যার এবং লো প্রোফাইল টায়ার হচ্ছে কি, লো প্রোফাইল টায়ার হচ্ছে কি 30, 35, এই যে পাতলা টায়ার বলতে কি যে কম এই মিসিলিন না মিচেলিন মিসিলিন আমেরিকান গার্মেন্ট খুব দামি টায়ার, মিসিল সবচেয়ে কি বলছে স্পেক্ট রেশিও 30, 35, 40, 45, 50, স্পোর্টসি লুক, বেটার কর্নারিং, হাই রোড গ্রিপ, মানে কি রোডের মধ্যে লেগে থাকে বেশি পাতলা কি, এটা দেখেন এটা কিন্তু কত টায়ার সাইজ 225, 225, 245, 35 আর 19, তাহলে কি উইথ অনেক বড় কিন্তু স্পিড রেশিও কম, তাহলে কি ফ্লোর সারফেসের মধ্যে বেশি লেগে থাকবে। স্পোর্টস কার এই জন্য কি মানে লো প্রোফাইলটা ব্যবহার করা হয় যাতে গ্রিপিং বেশি, দেখেন রাইট, এবং যাতে উল্টে না যায়, পিছলায় না যায় হাই স্পিডে, ইউটার্ন নেওয়া, কারণ হ্যাঁ ইউটার্ন নেয় তো অনেক। ওই যে কর্নারিং কি বলছে এখানে, কি বলছে একটা কথা বলছে না যে স্পোর্টস কি বলছে স্পোর্টি লুক এন্ড বেটার কর্নারিং, স্পোর্টি লুক এন্ড বেটার কর্নারিং লেখা আছে, দ্যাট মিন যদি মানে স্পোর্ট যেহেতু ফ্লোর সারফেসের মধ্যে বেশি লেগে যায় কর্নারিং সময় এক সাইডে মানে উল্টে যাবে না, বাস শেষ হয়ে যাবে, গ্রিপ করবে ভালো। সো স্পোর্ট এই লো প্রোফাইল টায়ারে ফুয়েল কনজাম্পশনে কি
কনসিডারেশনে আসে না। সো এটাতে আসে পারফরম্যান্স। আমার পারফরম্যান্স কতটা ভালো, কর্নারিং হচ্ছে কিনা সেটা ক্যালকুলেশন করে। ফুয়েল স্পোর্টস কারে কি হচ্ছে যে ওরা ফুয়েল করে যায়, ফুয়েল কোয়ালিটি চাই যত ফুয়েল খাবে তত ভালো কত ভালো সত্যি বেশি ভালো। কি স্পোর্টস কারে। সো এখানে বলা হচ্ছে মোর রিস্ক অফ হুইল ড্যামেজ। আরেকটা আছে যে কমফোর্ট, খুব ভালো কমফোর্টেবল আর লেস কমফোর্টেবল, হ্যাঁ লেস কমফোর্টেবল। লেস কমফোর্টেবল মানে স্টিফ। আর কেন এইগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে কিছু সিদ্ধান্ত নিতে আপনার সহজ হবে না। তারপরে কি বলছে, টায়ার এবং টায়ার কি বলছে গর্তের মধ্যে পড়লে কি হবে, ড্যামেজ হবে, রিম বা টায়ার দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস থাকে। এক্সাম্পল হচ্ছে 245, 225, 40, 18, 245, 35, 19, 205, 45, 17। স্যার মিডিয়াম প্রুফ সাপোজ টায়ারগুলো স্যার কোন গাড়ি ইউজ করা যায় স্যার? সিডেন, হ্যাশব্যাক, স্টেশন ওয়াগন এগুলোতে সিডেন স্যার এগুলোর মধ্যে কি ওই যে টিউবলেস এই টাইপের ফাংশন আছে? না, এখন তো সব টিউবলেস, এখন আর টিউব সহ টায়ার না, তাহলে আমাদের যে হাই প্রোফাইল ছিল ওটা কি টিউব সব টিউবলেস। ওই টায়ারগুলোতে মানে টিউবলেস টায়ারের মধ্যে টিউবলেস টায়ারের দাম কম, কস্ট মিনিমাইজ করার জন্য। টিউবলেসের দাম বেশি। টিউবলেসের দাম বেশি, ম্যাটেরিয়ালটাও তো বেশি, ভারীও বেশি। টিউবলেস যদি লিকেজ হয় সেক্ষেত্রে যদি টিউব লাগায় দেয় সেক্ষেত্রে চালানো চালায় অনেকে। পরবর্তীতে ওই টায়ারটা খুব দ্রুতই ড্যামেজ হয়ে যায়। আমি একটা কেস পাইছিলাম, সে নেক্সট ডে নিঃশ্বাস শুরুতে লাগাই দিয়েছে, পরে গিয়ে আমার ওয়ার্কশপের সামনে গিয়েই লিকেজ আমার। না, যেটা একবার লিক হবে সেটা ওইভাবে ডিজাইন করা, বারবার তো লিক হবে, এটা স্ট্যান্ডার্ড না, মানে বাঁচবে না তারপরেও কোনোরকম কোনরকম টেন্ডারে বাঁচাচ্ছে, এটা স্ট্যান্ডার্ড না, ওটা মডিফাই। টিউবলেস স্যার রিপেয়ার করা যায় না যদি কোন পাঞ্চার হয়? হ্যাঁ আছে, আসতেছি। কি সিদ্ধান্ত হবে? টিউবলেস টায়ার আর টিউব টায়ার দুইটা একদমই আলাদা। কি টিউবলেস টায়ার আর টিউব টায়ার অল্প দেখতেছেন, কিন্তু যে টিউবলেস কার্যকারিতা আলাদা। না, এটা মানে টিউবলেস টায়ারের সাস্টেনেবিলিটি ভালো, কারণ দুটোই ভিন্ন। বাট দামও বেশি। কমার্শিয়াল টায়ারের দাম কম, টিউব বলে না। কারণ কি আপনার হচ্ছে নেক্সট আসি, আচ্ছা এবারে আসি মানে অ্যাডভান্টেজ। এটা তো একটু আগে তো বললাম, যেগুলোতে আবার এখানে ডিসকাস একটু ডিটেইল লিখছিলাম। তো এখানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড টায়ার প্রেসার, স্ট্যান্ডার্ড কি প্রেসার কিলো প্যাসকেল। tire pressure is the amount of air pressure inside the tire measured psi, pound per square inch or kilopascal. এখন why tire pressure is important? Standard tire pressure কেন important? জরুরি safety purpose. Correct tire pressure ensure proper braking, grip and stability. একটু আগে যেটা বলছিলাম, tire life. Right tire pressure reduce the uneven wear and make tire last longer. অর্থাৎ টায়ার প্রেসার যদি আপনার স্ট্যান্ডার্ড থাকে তাহলে লংজিভিটি হবে। লাইক টায়ার প্রেসার যদি কম থাকে তাহলে টায়ারের মাঝ বরাবর মানে দুই সাইড বরাবর হবে, আর যদি টায়ার প্রেসার বেশি থাকে মাঝ বরাবর ক্ষয় হয়ে যাবে, তাহলে কি টায়ার দ্রুত। ফিউয়েল এফিশিয়েন্সি, প্রপার ইনফ্লেশন লোয়ার, রোলিং রেজিস্ট্যান্স বেটার মাইলেজ। অর্থাৎ আপনার টায়ার প্রেসার যদি কম হয় তাহলে গাড়ির উপর লোড পড়বে, আপনার টায়ার প্রেসার নাই, গাড়ি ধাক্কালে কি বেশি শক্তি লাগে মুভ করতে, টানতে। টায়ার প্রেসার যদি কম থাকে টানতে বেশি এনার্জি লস হবে, তাহলে ফুয়েল খরচ বাড়বে, রাইট? এই জন্য বলছে ফিউয়েল এফিশিয়েন্সিতে ইমপ্যাক্ট করবে। টায়ার প্রেসার কমফোর্ট, কারেক্ট টায়ার প্রেসার কি এ স্মুথার রাইড। অর্থাৎ যদি আপনি টায়ার প্রেসার কম দেন ফুয়েল খরচ বাড়বে, টায়ার প্রেসার যদি বেশি দেন ব্রেকিং ইফেক্ট কমবে। কি correct tire pressure give a smoother ride. What is the correct tire pressure? এবার হচ্ছে যে every car has a manufacturer recommended tire pressure. প্রত্যেকটা গাড়ির ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেড টায়ার প্রেসার আছে, বাট তারপরেও 30 থেকে 35 psi for most passenger car.
মানে প্যাসেঞ্জার কারের মধ্যে 30 থেকে 35 ডিপেন্ডিং অন মেক্স এন্ড মডেল, এন্ড এসইউভি তে হচ্ছে 35 থেকে 45 আর 40 থেকে 65 হচ্ছে কি কমার্শিয়াল গাড়ি ট্রান্সমিশন। But it is important. Correct tire pressure is not universal. It's depend on vehicle weight, tire, তারপরে লোড কন্ডিশন বা প্যাসেঞ্জার আর কার্গো। তাহলে আমরা টায়ার প্রেসার তো বললাম ধরেন যে 30 থেকে 35, রাইট, বা 35 থেকে 45। তাহলে স্পেসিফিক এক্সাক্ট টায়ার প্রেসার কোথায় লেখা আছে? সো এক্সাক্ট টায়ার প্রেসার লেখার জন্য আমরা যদি খেয়াল করি, একটু স্যার you can find লেগে নেই স্যার। 2 meters per হ্যাঁ year. আগের স্লাইড একটু হ্যাঁ ওকে 2 meters. কোথায় কাজটা করে যে আমরা যদি আমার গাড়ি ফ্রি হবে তো। এটা মনে করো মনে করে তো 45 উনি ম্যাক্সিমাম প্রায় আরো বাড়ায় দেয়, সমস্যা নেই। ওনাকে এত করে বুঝাই যে ভাই ঠান্ডা অবস্থায় বাতাসটা তো ভলিউমটা একটু কম থাকে, তখন চলে একটু গরম হয়। গরম হলে তো একটু প্রেশারটা আরো বেড়ে যায়, তাতে করে আপনার প্রেশার আরো বেড়ে যায় টায়ার প্রেশারটা। সেক্ষেত্রে আপনি দেখবেন যে চালায় মজা পাবেন না, শব্দ হবে, তারপরে হচ্ছে আপনার ব্রেকিং এর সমস্যা হবে। প্রথমে আমার না করছে আমার সাথে একটু আপনি বেশি ওই একদিন ওনাকে না দেখায় আমি 40 দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে উনি ওই দিন রাত্রে চালাইছে, কিন্তু পরের দিন এসে আমাকে উনি আমার মানে অন্যরকম করলো যে না এটা আমার ভুল হয়েছে, আমার জানার মধ্যে খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য অনেক টায়ারে যারা হাওয়া দেয় ওরা বলে, ওরা মানে ড্রাইভার বা ওই যে গাড়ি যারা নিয়ে আসে স্টাফ ওরা যা বলে হ্যাঁ ওইটাই দিছি আসলে একটু কমই দেয় ওরা। কমই দেয়, দেওয়া উচিত। আচ্ছা, এখন টায়ার প্রেসার আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? টায়ার প্রেসার ফাইন্ড আউট করার তিনটা ওয়ে। একটা হচ্ছে ড্রাইভার সাইড ডোর স্টিকার, লাইক এই যে দরজা খোলার পর এইখানে স্টিকার আছে ড্রাইভার সাইড। স্টিকারের মধ্যে এই যে লেখা আছে দেখেন কত 230 কিলো প্যাসকেল অথবা 30 psi। 230 কিলো প্যাসকেল 33 এটা 33 না 30 দেখা যায় না শুনুন 33 and 33 হ্যাঁ সরি হবে মেনশন করতে সামনে এবং পিছনে স্পেয়ার জায়গায় কত 60 psi ডিফারেন্ট সাইজ এটা, বাট ম্যাক্সিমাম গাড়িতে কি যদি স্পেয়ার হুইলের সেম সাইজ হয় তাহলে সেম, রাইট? সাইজের উপর ডিপেন্ড কি বলছে, সাইজের উপর ডিপেন্ড করে কি টায়ার প্রেসারটা। এবং আপনি সব গাড়িতে যে এখানে টায়ার প্রেসার পাবেন নট লাইক ইউরোপিয়ান, আমেরিকান, জার্মানি কিছু গাড়িতে ফুয়েল ট্যাঙ্কের লিড ক্যাপ খুলে যে ফুয়েল ট্যাঙ্কের পিছনে এখানে পড়ে আছে। সো আপনি এটা না জানলে খুঁজবেন খালি পাগলের মতো। এটা হচ্ছে ইনসাইডে ফুয়েল এই যে সবই দেখেন দেখে বুঝতে হবে। ফুয়েল ক্যাপে এই যে লাগাইছি না আমি আচ্ছা, আচ্ছা। এটা খুললাম এইখানে পেটটার মধ্যে। সো এখানে এটা মূলত মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, ইউরোপিয়ান, আমেরিকান কিছু গাড়িতে মোস্ট অফ দ্য ভেহিকল এখানে থাকে, বাট আমেরিকান, জার্মানি গাড়িতে ফুয়েল ট্যাঙ্কের লেডের মধ্যে থাকে ক্যাপের মধ্যে। পড়েই পাই সারা। তবে ফুয়েলের যেটা রন নাম্বার এটা কি দিয়েও কি করা হয়? রন নাম্বার যেটা 95 90 80 এরকম কি দিয়ে কি কোনো মার্ক করা হয় দিয়ে? ওটা দেখতে হবে। এই যে ফুয়েল ক্যাবিন তারপর যে ওনার্স ম্যানুয়াল না, এটা হচ্ছে আমি বলছি টায়ার আপনি এডিশনাল যেহেতু আসছে না না আমরা ওই আপনারা তো আমি বলছিলাম তো আমি এখানে কোটা করার সময় দেখলাম E0 কি জায়গায় লেখা এই যে এখানে কি লেখা আছে, কিন্তু না এরকম লেখা এই যে 95 রন লেখা আছে, ই দিয়ে হয় কিনা দেখতে হবে। তারপরে ওনার্স ম্যানুয়াল, তো ওনার্স ম্যানুয়াল তো কি কি রে শুনে না এমনি স্যার বলে আমরা হাসি তোমার সাথে একটা প্রশ্ন ড্রাইভার আমরা তো যখন টায়ার চেঞ্জ করি অনেক সময় হয় না যে একদম সেম যে ডায়ামিটার বলা আছে যে বেশি এটা পাচ্ছি না। হ্যাঁ সেক্ষেত্রে অন্য কিছু তো আমরা ব্যবহার করা রাইট, যায় এটা ডিসকাস করব আগে টায়ারের পার্টটা শেষ করব, তারপর কি হচ্ছে কাস্টমার কমপ্লেইন এবং চ্যালেঞ্জ কি আছে সেগুলো আমি টায়ারের সার্ভিস নিয়ে বিল কথা বলবো। হ্যাঁ কি বলছে ওনার্স ম্যানুয়াল, ধরো আমরা মোস্ট কমন মানে পিলারের মধ্যে বি পিলারের মধ্যে অথবা ফুয়েল ট্যাঙ্কের লিডের পিছনে, তাই না? এটা হচ্ছে
স্যার রিম চেঞ্জ করলে কি এটা কি বিএটি তো অনুমোদন নিতে হবে এরকম কিছু? মামলা ভাই শুধু স্ট্যান্ডার্ড মানে পুলিশ ট্রাফিক আইনের মধ্যে আছে, হ্যাঁ, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাপ্লাই করে আপনাকে ডকুমেন্ট আপডেট করে দিতে হবে। এটা থাকে না যে মানে 17 থেকে 18 এর মধ্যে করা যায় না। রাইট, আমি এটাই বলছি। 17 শুধু না, আপনারা ধরেন যে 245 55 18 245 কে যদি 230 করেন তারপরেও ডকুমেন্ট আপডেট করতে হবে বিআরটিতে অ্যাপ্লাই করে। আদারওয়াইজ ট্রাফিক পুলিশ যদি ধরে মানে যদি ল অ্যাপ্লাই করে তাহলে আপনি ফেসে যাবেন। আর যদি আপনার আর্মের মধ্যে বিশ্বস্ত থাকে সেই হিসাবে তাহলে কিছুই করতে পারবেন, আপনি আরো বড় টাকা লাগানোর সমস্যা নেই। তো সো কি বলছে টায়ার লাইফ টাইম, তাই না? এটা 40 থেকে 60,000 কিলোমিটার, 4 থেকে 5 বছর। এটা টায়ারের লাইফ টাইম। যেমন এখানে বলছে 40 থেকে 60,000 মিটার সাধারণ প্যাসেঞ্জার গাড়ি, হ্যাঁ, লো প্রোফাইল 30 থেকে 40,000, আর হাই কোয়ালিটির প্রিমিয়াম টায়ার ব্রিজস্টোন তারপর মিসেলিন এটা হচ্ছে 50 থেকে 80,000 কিলোমিটার। আচ্ছা এই যদি ধরেন 4 থেকে 5 বছর মানে এখন যদি ইয়ে না আসে কিলোমিটার না আসে সেক্ষেত্রে সময়টা আমাদের হ্যাঁ ব্রিজ গেছে 50 থেকে 80,000 ব্রিজ গেছে স্যার এখানে হাই কোয়ালিটি আর হাই প্রোফাইল জিনিসটা সেম না। হাই কোয়ালিটি প্রিমিয়াম বলতে বোঝানো হচ্ছে হাই প্রোফাইল লাগে না। হাই কোয়ালিটি এন্ড প্রোফাইল দ্যাট মিন এটা মানে টায়ারের কিছু কোয়ালিটি আছে, যেমন মেসলিন এন্ড ব্রিজস্টোন এগুলো হচ্ছে নরমালি ইউকোমা বা ডানলপের চেয়ে অনেক ভালো কোয়ালিটি, মানে প্রিমিয়াম টায়ার। কোয়ালিটির দিক থেকে এটা কোয়ালিটির দিকে প্রাইসও তো অনেক হাই প্রাইস অনেক হাই। যেগুলো আমার কাছে তাহলে কি আর সুন্দর যত স্যার এই যা ফুটে ওঠে টায়ার আর নেই রাইট মোটিভেট সবচেয়ে বেশি করে রিং আর টায়ারে আচ্ছা, এখন কথা হচ্ছে কি টায়ারের লাইফ টাইম বেড়ে যায়, টায়ারের লাইফ টাইম বৃদ্ধি করার জন্য কি করতে হয়, টায়ার রোটেশন করতে হবে, তাই টায়ারের লাইফ টাইম ধরেন যে টায়ার আপনি লাগাইছেন, লাগানোর পর 60,000 কিলোমিটার চালাবেন, সে 60,000 কিলোমিটারের মধ্যে টায়ার রোটেশন করতে হবে, কারণ যেহেতু ফ্রন্ট সাসপেনশন ইন্ডিপেন্ডেন্ট কি বেশি মুভ করে, এই জন্য কি এক সাইড যে কোনো এক সাইড বেশি ক্ষয় হয়ে যাওয়ার চান্স থাকে। ধরুন টায়ারের এই সাইড বেশি ক্ষয়, এই সাইড ক্ষয় হয়ে যাচ্ছে, ঘুরে লাগাবেন তাহলে এই সাইডে ক্ষয় হবে, তাহলে কি ব্যালেন্স হয়ে যাবে, তাহলে টায়ার লাইফ টাইম বেড়ে। আর এইভাবে যদি চালান তাহলে এক সাইড ক্ষয় হয়ে এক সাইড ক্ষয় হয়ে যায় আর এক সাইড ঠিক থাকবে, তাহলে ওই টায়ার আর আপনি চালাইতে পারবেন না, লাইফ টাইম কমে আসবে। এই জন্য যদি হয় কি বলে টায়ার রোটেশন হলো গাড়ির চারটি টায়ারকে নির্দিষ্ট সময় পর পর তার অবস্থান পরিবর্তন কত when due to টায়ার রোটেশন, মূলত কি 8 থেকে 10,000 কিলোমিটার অথবা প্রতি 6 মাসে একবার করে টায়ার রোটেশন করতে হবে। why টায়ার রোটেশন ইজ ইম্পর্টেন্ট ইভেন ফায়ার, মানে টায়ার একটি টায়ার বেশি লোড বা ব্রেকিং এর কারণে ক্ষয় হয়, রোটেশন করলে ওয়ার সামগ্রী টায়ার লাইফ টাইম ইনক্রিজ করার জন্য টায়ার রোটেশন করলে 20 থেকে 30% কি হবে, টায়ার লাইফ টাইম বেড়ে যাবে। তারপর কি বলছে বেটার হ্যান্ডলিং এন্ড সেফটি, ফুল এফিশিয়েন্সি, এগুলোর কারণে টায়ার রোটেশন করতে হয়। তাহলে টায়ার রোটেশন কিভাবে করব আমরা, টায়ার রোটেশন করার ওয়ে আছে, সিস্টেম আছে। যদি আপনার গাড়ি টায়ার 4টা স্পেয়ার হুইল যদি সেম সাইজের হয়, 4টা স্পেয়ার হুইল যদি সেম সাইজের হয় তাহলে এই রোটেশনটা 8 করে মানে কি
টায়ার রোটেশন রেয়ার রাইটটা খুলতে হবে নাকি? খুবই জ্যাদা অবস্থা। সামনের বাম পাশের চাকা পিছনে ডান ডান পাশে সবার আগে নতুন ড্রাইভারের সামনে ডান পাশে হ্যাঁ নতুনটা সামনে ডান পাশে front right. স্কয়ারটা Front right না? ফ্রন্ট রাইট না ফ্রন্ট রাইটে বাদ দেবেন এটা যাবে যে না ওইটা তো বাদ যাবে না রেয়ার লিফটে যাবে বাদ যাবে রেয়ার রাইট আচ্ছা rear right টা যাবে, এই right এ যাবে। এটা দিয়ে নতুন ভাবে বাদ দেবেন ফ্রন্টেরটা অ্যাডজাস্ট হচ্ছে ক্রসওভার ভাই রাইটেরটা লেফটে যাবে ফ্রন্টেরটা এটা তো ভাই বাদ যাবে না রিয়ার রাইটে যাবে না স্কয়ারটা বসবে না। সেম থাকে সেক্ষেত্রে স্যার রোটেশনের জন্য পাঁচটা লাগবে কেন গাড়িতে চার চারটা বাদ যাবে স্পেয়ার হুইল আছে না, রোটেশন করতে আমার স্পেয়ার লাগবে কেন? আমি তো যেগুলো আছে এগুলোর মধ্যে এই জন্যই তো আমি বলতেছি সেম যে গাড়িতে স্পেয়ার হুইল সেম সাইজ মানে পাঁচটা টায়ার সেম সাইজ, তখন আপনি একটা টায়ার তো যদি স্পেয়ার হুইলে সারা বছর রাখেন তাহলে ওটার ইউটিলাইজেশন আছে না, তাহলে ওয়েস্ট আপনি 5 বছর ফেলা দিবেন ওটা খুলে কিছু থেকে ব্যবস্থা ফেলা দিবেন। আপনার গাড়িতে ধরেন যে এই স্পেয়ার হুইলটা আছে বাকি চারটা সেম, তাহলে এই ইউজ না করে আপনি স্পেয়ারের জন্য রেখে দিলেন, আপনার 5 বছরে লাগবে না, আপনি 5 বছর ফেলা দেবেন নাকি নাকিটা ইউজ করবো আমি স্মুথার ফ্লাই দিতে। তা ফেলা দিতে হবে না, ওটা ইউজ করতে পারবে না, তো আনসেফ জোনে চলে যাবে, পিরিয়ডের মধ্যে চলে যাবে। তো তখন এটাকে আমরা সিচুয়েশন এইভাবে রোটেশন করে ব্যবহার করতে হবে। যদি আপনার চারটা টায়ার হয় তাহলে জিনিসটা হয় এরকম, ধরেন যে এটা পা স্পেয়ার পার্ট। স্পেয়ার পার্ট এই যে ফ্রন্টের রাইটটা মানে ক্রস সেন্স, ক্রস। হ্যাঁ এটাই করে এটাই কমন। আর যদি স্পেয়ার হুইল থাকে তাহলে এভাবে করতে হবে, কারণ অনেকে নতুন কাস্টমার কিন্তু জানেন না যে থাকে তো থাকে, তো আপনি এজ এ ইঞ্জিনিয়ার এজ এ টেকনিশিয়ান হিসেবে আপনাকে সাজেস্ট করতে হবে স্যার এইভাবে নিয়ম না, আমি এইভাবে করতে নিয়ম এটা, তো আপনি কি বলেন ঠিক আছে নিয়ম হলে করেন, আপনি তো আমার সাথে ভাবলেন ধরুন স্পেয়ার থাকলে যেটা করব ওই স্পেয়ারটা প্রথমে ফ্রন্ট রাইট সাইডে নিয়ে আসবো। হ্যাঁ ফ্রন্ট রিয়ার লেফট রিয়ার কি ফ্রন্ট লেফট এখান থেকে রিয়ার রাইট হচ্ছে বক্সে। স্পেয়ার হুইলে চলে বক্সের মধ্যে চলে ঠিক আচ্ছা। টায়ারের বিভিন্ন ধরনের ক্ষয় হয়, আপনার প্রশ্ন যেটা কি ছিল? আচ্ছা আসতেছি, বুঝতে পারছি। টায়ারের বিভিন্ন ধরনের ক্ষয় হয়, কি হয়? একটু কমাই দিতে পারছেন আবার। তাই জি স্যার ঠান্ডা লাগতেছে আজকে তো স্যার এমনি দিয়েছি কমান্ড আবহাওয়া কিছুক্ষণ বন্ধ রাখেন স্যাটিসফাই মানে ঠান্ডায় স্যাটিসফাই, স্যার বন্ধ রাখেন কিছুক্ষণ বন্ধ রাখেন পরে অন করে দিন স্যার বন্ধ রাখেন আজকে তো স্যার ঠান্ডা 10 মিনিট অপেক্ষা আবহাওয়া ঠান্ডা রেপিড ওয়ার অফ শোল্ডার মানে কি? টায়ারের দুই ঘাস ক্ষয় হয়ে গেল, দুই সাইড এই সাইড আর এই সাইড ক্ষয় হয়ে গেছে, তাহলে কারণ কি কারণে টায়ার ক্ষয় হয়ে গেল? কজ আন্ডার ইনফ্লেশন, ল্যাক অফ টায়ার রোটেশন এন্ড এক্সেসিভ কর্নারিং, এই তিনটে কারণে
টায়ারের দুই সাইড ক্ষয় হয়ে যেতে পারে। এটা হচ্ছে ইনফ্লেশন, আন্ডার ইনফ্লেশন, মানে টায়ার প্রেশার যদি কম থাকে তাহলে এই ধরনের দুই সাইড ক্ষয় হয়ে যায়। তাহলে মেইনটেইন দ্য কারেক্ট টায়ার প্রেশার এন্ড ডু টায়ার রোটেশন। টায়ার রোটেশন না করলেও এই ধরনের ক্ষয় হয়। তারপর কি বলছে, টায়ারের মধ্যে র্যাপিড ওয়ার এট সেন্টার, মাঝখানে টায়ারের মাঝখানটাতে ক্ষয় হয়ে যেতে পারে। তাহলে কেন হতে পারে না? টায়ার প্রেশার যদি ওভার ইনফ্লেশন অর্থাৎ বেশি পরিমাণে টায়ারের প্রেশার দেওয়া হয় তাহলে কি হবে? মাঝখানে ক্ষয়। মাঝখানে ক্ষয় হয়ে যাবে। এটা হচ্ছে রিজন। কিসের রিজন? তারপর বলছি কি, ক্র্যাক থ্রেড, থ্রেড ভেঙে গেছে, বিটগুলো ভেঙে গেছে। তাহলে কি কারণে হতে পারে? মেইন ঠিক একইভাবে টায়ার প্রেশার যদি একবারেই কমে যায়, ওইভাবে আমরা বললাম টায়ার নষ্ট হবে, বিট কেটে যাবে, ভেঙে যাবে বললাম, মানে টায়ার একবারেই প্রেশার নাই টায়ারের মধ্যে। এইভাবে যদি গাড়ি চালাতে থাকেন তাহলে কি বিটে বিটে কি ফ্রিকশনের কারণে, লোডের কারণে ছেড়ে যাবে, বিটগুলো ছেড়ে যাবে। সেই জিনিসটা এখানে আন্ডার ইনফ্লেশন। 1/8 স্কয়ার কি হয়? এক সাইড ক্ষয় হয়ে যাবে। তাহলে কি হতে পারে না? উইল হ্যাভ এন এন্ড প্লে ক্যাম্বার টু বি চেকড টু অ্যাডজাস্ট। অলরেডি তো আমরা কি ক্যাম্বার, ক্যাস্টার, টু ইন টু আউট, তাই না? টু ইন টু আউট। ক্যাম্বার নেগেটিভ ক্যাম্বার, পজিটিভ ক্যাম্পার। এটা হচ্ছে ক্যাস্টার। জিরো মানে চাকা যদি কি এইভাবে মুভ করে, তাহলে ক্যাম্বার অ্যাঙ্গেল যদি রং থাকে তাহলে এটা হুইল অ্যালাইনমেন্টের মাধ্যমে চেক করে যে ক্যাম্বার ক্যাস্টার রং আছে কিনা। আর এন্ড প্লে যদি থাকে, এন্ড প্লে মানে কি হাফস যদি এইভাবে কি গজে চলছে, বলে না হাফস গজে, এভাবে কি এইভাবে যদি কি বোঝা যায়? এইভাবে ধরলে হাফস, আর এইভাবে যদি হয় ওই র্যাক এন্ড টাইরয়েড প্লে মারে কি, তাহলে ফেদারেড এডজ হয় মানে কি এক সাইড থেকে এইভাবে এই পাশ থেকে হয় কি ডাউন, এক সাইড থেকে ডাউন, অন্যদিকে ডাউন হয়েছে কি। এখানে কি বলছে? কারেক্ট টু ইন চেক দা চেসিস, চেসিস অ্যালাইনমেন্ট যদি খারাপ থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ধরুন, হ্যাঁ, রোটেশন নট ক্যারি আউট অ্যাজ পার দা শিডিউল, তার রোটেশন না করলে এই ধরনের খাওয়া যেতে পারে। হ্যাঁ, তারপর এখানে কি বলছে? ব্লাড স্পট, ব্যালেন্স দ্য টায়ার, চেক দ্য ব্রেকিং ড্রাম, মানে কি চোখ হয় না যে চোখের মতো হচ্ছে না, এখানে ক্ষয় গেছে, এখানে ক্ষয় গেছে, এখানে ক্ষয় গেছে। দ্যাট মিন এটা কি ব্রেক ড্রাম রাউন্ডনেস যদি খারাপ থাকে বা ব্রেক ডিস্কের যদি রাউন্ড টাল হয়ে যায় সেক্ষেত্রে এটা হতে পারে। হুইল সিলিন্ডার যদি জ্যাম থাকে, ক্যালিপার পিস্টন যদি জ্যাম থাকে, তারপরে কি হুইল বেয়ারিং যদি খারাপ থাকে, অ্যাভয়েড সাডেনলি ব্রেকিং লক, হাই স্পিডে ব্রেক করলে যদি কি ওই জায়গা ক্ষয়, যে জায়গাটা ফ্লোর সারফেসের মধ্যে লেগে যাবে, পিছলে গেলে ওই জায়গাটা বেশি ক্ষয় হয়ে যাবে। তো আমি যদি একটু বলার চেষ্টা করি, ড্রাম রাউন্ডনেস মানে ব্রেক ড্রাম যদি কি টাল থাকে, রানিং এ চললে একটু ব্রেক হবে আবার সার্ভে, ব্রেক হবে একটু সার্ভে, তো যে জায়গায় গিয়ে একটা চাকা ব্রেক হবে ওই জায়গায় কি চাকার নিচ বরাবর লোড ঘর্ষণটা বেশি হবে, তখন এই ধরনের চোক হবে। ঠিক একইভাবে হুইল সিলিন্ডার যদি জ্যাম থাকে, ঠিক একইভাবে হুইল সিলিন্ডার বের হয়ে আসে, একটা ধরো যে বের হয়ে আসে, বের হয়ে হুইল সিলিন্ডার বের হয়ে ব্রেক এনগেজ করে ধরে আসে, শু ডিক্সেশন। কিন্তু আপনি ব্রেক করতেছেন, একটাতে ব্রেক কম হচ্ছে, একটা বেশি ব্রেক হচ্ছে, যাতে বেশি ব্রেক হচ্ছে সে বরাবর চাকার নিচ বরাবর কি প্রেশারটা বেশি হবে, যেটা কি ক্ষয় বেশি হবে। কি তারপর কি দেখেন, এই যে সাসপেনশনের মধ্যে যদি ধরুন এইখানে ক্ষয় গেছে, হাত দিয়ে ভাবে কি সুতা দেবেন তার মধ্যে, দেখবেন কি ঢেউ ঢেউ হয়েছে, মানে এখানে ক্ষয় গেছে আর এখানে ঠিক আছে, এখানে ক্ষয় গেছে। এই ধরনের যদি ক্ষয় হয়, সাসপেনশনের কম্পোনেন্ট লাইক বল জয়েন্ট যদি খারাপ থাকে, হ্যান্ডার যদি খারাপ থাকে, তাহলে এই ধরনের ক্ষয় হয়। তখন গাড়ি কাস্টমার কমপ্লেন করবে, আমরা কিছু গাড়ি আই দিলাম, তো আমরা যদি একটু কাস্টমার কিছু কমপ্লেন দেখি, হ্যাঁ কাস্টমার ভয়েস কিছু দেখি, তারপর আপনার কমপ্লেন করবেন। টায়ার ভাইব্রেশন বা স্টিয়ারিং ভাইব্রেশন,
কাস্টমার কমপ্লেন করে 80 থেকে 100 কিমি স্পিডে গাড়ি চলে, স্টিয়ারিং কম করছে। তাহলে কি হয়? সেম ভাইব্রেশন করে। স্টিয়ারিং ভাইব্রেশন। যদি 80 থেকে 100 কিলোমিটার চলে, স্পিড চলে, তখন কি তুমি কাবার শুরু করো। কি কারণে কাবার শুরু করে? চাকা ফুলে গেলে হাই স্পিডে স্লো স্পিডেই বুঝতে পারবেন, মানে টাও মারবে, গাড়ি এভাবে চলবে, এভাবে চলবে না, গাড়ি এভাবে চলবে, মানে কি বুঝতে পারবেন যে চাকার নিচে কিছু পড়তেছে, টাও মারতেছে, লো স্পিডে হয়। চাকা যদি ফুলে যায় তাহলে লো স্পিডে হয়। হ্যাঁ, রাইট রাইট। মানে মানে আগে সাইকেল চালান না, সাইকেল যদি একটা রিমটা বাঁকা থাকে তাহলে কেমন ফিল হয়? গাড়ি ক্ষেত্রে স্টিয়ারিং ইউজলি এই ধরনের ফিল হয়। আজকে একটা ল্যান্সার এসগেট টেস্ট ড্রাইভ করেছি, চাকা খারাপ, 15 সালের টাকা, গাড়ির মধ্যে লাগা 15 টাকা, 2015 ম্যানুফ্যাকচারিং ল্যান্সার ইউজ। আমার কাছে আসছে অন্য কাজে, মানে বলছে 2 নম্বর গিয়ারে ধাক্কা হবে না, কিন্তু আমি পাইলাম দেখি গাড়ি দোলে এইভাবে, মানে কি দোলে বলতে কি টাও মারে মারে হাঁটে লাগে লুলায়। সেক্ষেত্রে গ্রামেও অনেক সময় ডিস্কে অনেক টান থাকলে এরকম হয়। মেইনলি টায়ার থেকে মোস্ট কমন। ঈদের আগে ল্যান্সার ইএক্স খুব চালাইছে। আচ্ছা আচ্ছা, না এটা হয়, আপনি যেটা বলছেন যখন একটা জানানো শুরু করবে তখন আবার অনেক চালাবে, তারপর শিখবে, 3-4 দিন সময় নেবে, তারপর সলভ করতে পারবে। মোস্ট কমন হচ্ছে টায়ার খারাপ হবে। তাহলে কাস্টমার কমপ্লেন করেছে কি হাই স্পিড চললে স্টিয়ারিং ভাইব্রেশন করে, কি করে? এই তবলা নিয়ে এসে বাজা আমরা শুনি। কি স্যার দেখতে স্যার এক্সাম মেটাল না শেষ হওয়ার পর দুটো বাড়ি মারবে, দেখি কেমন করতে। 5000 টাকা জমা দিয়ে আচ্ছা, তাহলে এই স্টিয়ারিং ভাইব্রেশন কাস্টমার কমপ্লেন করলো কি স্টিয়ারিং ভাইব্রেশন কেন হয়? স্যার প্রেসার বেশি হলে হতে পারে। মোস্ট কমন প্রবলেম হুইল ব্যালেন্সিং যদি ইমব্যালেন্সড হয়ে যায়, কাস্টমার যদি কমপ্লেন করে যে 80 থেকে 100 কিমি স্পিডে স্টিয়ারিং ভাইব্রেশন করে, মোস্ট কমন প্রবলেম হচ্ছে হুইল ব্যালেন্সিং ইমব্যালেন্সড হয়ে যায়। যেমন আমরা একটু আগে কি পড়লাম যে টায়ার কি রোটেশন করতে হয়, এটা নির্দিষ্ট সময় পর পর 6 থেকে 8 থেকে 10,000 কিলোমিটার পর টায়ার রোটেশন। এখন আপনি টায়ার রোটেশন করেন, এক সাইড বেশি ক্ষয় গেছে, রাইট? তাহলে এক সাইডে এখানে বেশি ক্ষয় গেছে, কোথাও কম, তাহলে কি পুরা সারফেস বরাবর ধরেন যে এখান থেকে এখান পর্যন্ত এখানে ওয়েট কম, এখানে বেশি, রাইট? এখানে ওয়েট কম, এখানে আউটসাইড সারফেস বরাবর টায়ার যখন ইমব্যালেন্স ওয়েট গেইন করবে, অর্থাৎ এই টায়ারটা যখন ম্যানুফ্যাকচার করা হয়েছে এটা কিন্তু ফরম্যাটের মধ্যে বসায় তারপর ম্যাটেরিয়াল দেওয়ার পর এটাকে ড্রাই করছে, তাই না? তার মধ্যে শক্ত হয়েছে, রাইট? সো এখন কি হয়, টায়ারের যদি এখানে একটু ওয়েট বেশি, একটু ওয়েট কম, এখানে একটু ওয়েট বেশি, একটু ওয়েট কম, আমরা ইঞ্জিনের ফ্লাই হুইলের মধ্যে কি দেখছি? জি স্যার এটা মানে ছিদ্র, কোথাও ছিদ্র, কোথাও কোথাও একটু ঠিক আছে, তাই না? মানে এটা বলছে আর কি ওয়েট, কাউন্টার ওয়েট বলে আমরা, তাই না? তো কাউন্টার ওয়েটের যদি কোনো একটা জায়গায় ওয়েট বেশি থাকে, কোনো একটা জায়গায় হাই স্পিডে যদি করতে থাকে, তাহলে কি একটু কাভাবে করবে। এটা কি টান মারবে না? একই ভাবে এই টায়ারের আউটসাইড সারফেস বরাবর যখন টায়ার চলে ক্ষয় হয়, ক্ষয়ের ফলে আউটসাইড সারফেস বরাবর ক্ষয় হওয়ার কারণে ইমব্যালেন্স ওয়েট গেইন করে, কি করে? ইমব্যালেন্স ওয়েট গেইন করে। যেহেতু ইমব্যালেন্স যদি ওয়েট গেইন করে, তো হাই স্পিডে চলতে থাকলে এটা কি করবে? এটা কি ভাইব্রেশন করবে। এটা ছোটবেলায় দেখছেন না সাইকেলের গ্যারেজে কি আমরা কি সাইকেল একটা নির্দিষ্ট সময় পর পর নিয়ে চাকা নিয়ে যাও, একটা স্ট্যান্ডের মধ্যে বসে ঘুরে ধরে আবার একটা বিস্কুট ডাইট দেয়, টাল হয়েছে কিনা টাল ভাঙে, তাই না? এটা কি, ওটাকে ব্যালেন্সিং বলা হয়। এটা সাইকেলের গ্যারেজে যেটা করে টান দেয়, একটু টাল মারে, দেড় কোন জায়গা বাঁকা হয়েছে স্ক্রু টাইট দেয়, কি শিকগুলো টাইট দিয়ে আর কি, ওটা স্ক্রু বলে, স্ক্রোপ নাকি স্কোপ, স্কোপ নাকি বলে, ওটা হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট, হুইল ব্যালেন্সিং, রিম ব্যালেন্সিং।
হ্যাঁ, এটা রিম ব্যালেন্সিং। সো এটা হচ্ছে হুইল ব্যালেন্সিং, দ্যাট মিন আউটসাইড সার্ফেস বরাবর তো ওয়েট ইমব্যালেন্স হয় তখন হাই স্পিড চললে ভাইব্রেশন করে। যেহেতু এই চাকা হাই স্পিড তো 80 থেকে 100 কিলোমিটার স্পিড, মানে কত স্পিডে চাকাটা ঘোরে, মিনিটে কতবার ঘোরে, রাইট? সো তখন কি হয়, এটা যখন এবার মানে এটা ভাইব্রেশন করে, এই ভাইব্রেশন তার সঙ্গে রিম লাগানো আছে, রিমের সঙ্গে হাফসের বোর্ড লাগানো আছে, হাফসের সঙ্গে কি আছে, স্টিয়ারিং নাকেল আছে, নাকেলের সঙ্গে কি টাইরয়েড, তারপরে টাইরয়েড, তারপর র্যাক থেকে কলাম হয়ে স্ট্যান্ড। সো এই ভাইব্রেশন চাকা এটা ফিল করে। এই চাকার যে ভাইব্রেশন, এটা স্টিয়ারিং হুইল, মানে হুইল থেকে রিম থেকে হাফ থেকে স্টিয়ারিং নাকেল থেকে র্যাক এন্ড টাইরয়েড এন্ড কলাম হুইল। বুঝতে পারছেন? ওখান থেকে আসতেছে। ওখান থেকে আসতেছে। তাহলে আমাদের কি করতে হয়, এই ধরনের যদি কাস্টমার কমপ্লেন করে, আমরা দেখি টায়ারের সাইজ কত, টায়ারের ফিজিক্যাল কন্ডিশন ধরছে মোটামুটি বিট ঠিক আছে, তাহলে আমরা সাজেস্ট করি যে এটা হুইল ব্যালেন্সিং করে প্রবলেম সলভ। তবে মোস্ট অফ দ্য কেস, মানে মোর দেন 90% টাইমে হুইল ব্যালেন্সিং করলেই প্রবলেম সলভ হয়ে যায়। সো হুইল ব্যালেন্সিং কিভাবে করে একটু বলে আসি। তার আগে একটু বলি, এই হাই স্পিডে ভাইব্রেশন করে আরো কিছু কারণ আছে। যেমন অনেকে টায়ারে জেল ইউজ করে, কি ইউজ করে, মোটরসাইকেলে মোস্ট অফ দ্য মোটরসাইকেল ইউজার ইউজিং জেল। সো টায়ারে জেল ইউজ করলে স্যার টিউবলেস টায়ার কথা বলতেছেন, টিউবলেস টায়ার টিউবলেস আর টিউব ছাড়া, যেটাই টিউবলেসের কথাই তো বলতেছি। এখন তো গাড়ির মধ্যে তো টিউব ছাড়া, টিউবলেস ছাড়া তো টিউবলেস ছাড়া তো টায়ার হয় না। সো আমি কি করি, মোস্ট অফ দ্য ইউজার কি করে, হুইল চাকার মধ্যে কি ইউজ করে, জেল ইউজ করে। জেল ইউজ করে। সো জেল ইউজ করার কারণটা কি, যে ভাই ড্যাম যদি লিক হয় তাহলে সাথে সাথে লিক বন্ধ হয়ে যাবে। কি যেমনটা হচ্ছে আজকে প্রচুর হঠাৎ করে বৈশাখ মাসে বৃষ্টি আসছে, কাল বৈশাখী ঝড়, মনে হচ্ছে বৃষ্টিতে নামলে, এখন হঠাৎ করে বৃষ্টিতে নামলে যদি জ্বর আসে, এই জন্য আমি প্যারাসিটামল খেয়ে বৃষ্টিতে নামবো। খেয়ে নামছে আগে। মানে জ্বর আসবে এই ভয়ে আমি প্যারাসিটামল খেয়ে জ্বর ওষুধ খেয়ে ওষুধে কি বৃষ্টিতে নামলাম। এখন জ্বর আসুক আর না আসুক আমি ওষুধ খাই। দেখছি স্যার মোটরসাইকেলে তাহলে কি প্যারাসিটামল, মানে বৃষ্টিতে প্যারাসিটামল খেয়ে বৃষ্টিতে নামা যে লজিকই করেন, ঠিক একই ভাবে লিক হওয়ার আগে তার জেল ইউজ করে সেম লজিক। মরার আগে কোনখানে, প্রিসিপ্ট মরার আগে কতটা যৌক্তিক, মারার আগে কুলগানি। মানে বৃষ্টি জ্বর আসার আগেই আমি কি বৃষ্টিতে নামলে আমার জ্বর আসবে, সেইভাবে আমি ওষুধ খেলাম, এটা কতটুকু যৌক্তিক, অযৌক্তিক। ঠিক একই ভাবে টায়ারে জেল ইউজ করা, লিক হওয়ার আগে জেল ইউজ করে এমন অযৌক্তিক। কেন, টায়ারের জেলের তো নির্দিষ্ট একটা ওয়েট আছে, ওয়েট আছে, এটাতে লিকুইড, সেমি লিকুইড। জেল বলতে এটা যে জেল মানে ঘি, মানে মধুর মতো দেয়, মধু স্যার একটা পাতলা ইঞ্জিন অয়েলের মতো কিছু এরকমই স্যার। তারপর টায়ার বাপি স্যার টায়ারে স্যার বড়া এটা সবুজ কালার, জেলের সাথে টায়ার পুরো করে টায়ারের পুরো দেয় সবুজ কালার আরো ক্ষতিকর। ওটা যাতে লিকটা বন্ধ করে হ্যাঁ, লিকটা যাতে বন্ধ। লিকটা যাতে বন্ধ করে দেয় ওই পুরোটা লাগে যায়। এটা আরো ক্ষতিকর, তো ওয়েট আছে না। তাহলে সিস্টেম হচ্ছে টায়ারে জেল ইউজ করার সিস্টেমটা হচ্ছে, যদি আপনার গাড়ির পিছনে টায়ারে জেল এন্ড টায়ার ইনফ্লেটর কিট, মানে পাম্প মেশিন যেটাকে বলি আমরা, ইলেকট্রনিক, এটা গাড়ির পিছনে রাখতে হবে। যখন আপনার টায়ার, ধরেন যে আপনি মামা রোডে ইলিশ খাইতে গিয়ে টায়ার পাঞ্চার হয়েছে, আপনি কি করবেন, টায়ারে বাতাস, কি বলে, জেল ভরা দিয়ে তারপর আপনি ফিল্টার কিট দিয়ে বাতাস দিয়ে আপনি ওয়ার্কশপ পর্যন্ত এসে দেন জেল ফেলা দিবেন। জেল তো স্যার ফালাই না, এমন একটা বাজে কালার হয়ে পড়ে স্যার বের করলে টায়ার থেকে। টায়ার সব হয়ে যায়। হ্যাঁ রাইট, এটা সবুজ হচ্ছে কালার নেই, টেম্পোরারি ইউজ। কারণ কি, ব্ল্যাক হয়ে যায়। যত ওষুধ আছে সবচেয়ে সাইড ইফেক্ট কোন ওষুধে জানেন, এই প্যারাসিটামল। শুধু প্যারাসিটামল কিন্তু প্রচুর হাড়ের প্রতি কিডনির কিডনি যত ওষুধ আছে সবচেয়ে ক্ষতিকর ওষুধ হচ্ছে প্যারাসিটামল, আর সাইড ইফেক্ট বেশি। ঠিক একইভাবে টায়ারে জেল হচ্ছে টেম্পোরারি ইউজ, আপনি যেটা বলেন, হ্যাঁ, কিন্তু আপনি যদি পার্মানেন্টলি যদি টায়ারে জেল ইউজ করেন তাহলে সাইড ইফেক্ট আছে প্যারাসিটামল। কেমন, টায়ারে যদি জেল ইউজ করা হয়, চ্যালেঞ্জ যেটা হবে, যত আপনি কাস্টমার কমপ্লেন টায়ারে জেল ভরে আপনি মাওয়া রোডে চালাচ্ছেন গাড়ি 80 কিলো স্পিডে, স্টিয়ারিং ভাইব্রেশন করতেছে, আপনি
এজ এ টেকনিশিয়ান এজ এ ইঞ্জিনিয়ার চিন্তা করছেন যে কাস্টমার যেহেতু বলছে যে টায়ারে জেল কি হুইল স্টিয়ারিং হাই স্পিড স্টিয়ারিং ভাইব্রেশন করে, আপনি তার ভিতরে খবর জানেন, আপনি বারবার হুইল ব্যালেন্সিং করছেন হুইল ব্যালেন্সিং হয় না, আবার দিচ্ছেন আবার ওয়েট লাগে, আবার দিচ্ছেন আবার ওয়েট লাগে, ব্যালেন্সিং হবে এবং অনেক ওয়েট দেখায়। হ্যাঁ কেন আমরা স্যার বারান্দা মিষ্টি খাই না, আমারও খাই না স্যার। তাহলে হুইল টায়ারের মধ্যে যেহেতু কি থাকে, জেলের মধ্যে যেহেতু ওয়েট থাকে, সো টায়ার তো কি জেল কি তো সরিয়ে থাকে সবসময়, রাইট? ধরেন যে টায়ার এই কন্ডিশন আছে, জেল কি উপরে থাকবে না নিচে থাকবে, সো আপনি আবার ঘোরাবেন টায়ার এই জায়গায় চলে যাবে, আবার এই জায়গায় চলে যাবে, আবার ঘোরাবেন এই জায়গায়। হাই স্পিড যখন চলবে, হাই স্পিড যখন চলবে তখন তো একবার তার চাপবে। কিছু সময় ধরে চলে যাবে না, কোথাও একটু না মিস্টেক ওর কোনো দিশা থাকে না, দিশা থাকবে না, সারা হয়ে যাবে। হ্যাঁ তখন যেটা হবে তো ওয়েট বেশি কিন্তু ওয়েট বেশি, তখন হাই স্পিড স্ট্রেন হয় বেশি। নাম্বার 2 হচ্ছে জেল, যে হাই স্পিড যখন চাকা চলবে ঘুরবে, জেলও কিন্তু কি ইনসাইড ওয়াল বরাবর কি বাড়ি মারবে, তখন তার থেকে বাইরে থেকে বেরো যাওয়ার একটা Right. প্রবল শুরু। তার মধ্যে জেল ইউজ করলে কিন্তু তার থেকে শব্দ আসে, বিরক্তিকর শব্দ আসে। So, তাহলে আমরা কি টায়ার জেল ইউজ করবো? বের করে দিই, কারণ টায়ারে থাকলে বের করে দিতে হবে। সো টায়ারের জেল থাকলে আপনি জানেন না, সারাদিন ব্যালেন্সিং করবেন, খালি ওয়েট লাগাচ্ছেন হয় না। সো ব্যালেন্সিং, তাহলে এখন ভাইব্রেশন কন্ট্রোল করার জন্য কি করতে হবে? হুইল ব্যালেন্সিং। সো হুইল ব্যালেন্সিংটা কি করে? হুইল ব্যালেন্সিংটা হচ্ছে এই যে ধরে যে চাকা ফিজিক্যালি ক্ষয় হয়েছে, আনইভেন হয়েছে, সো এই ক্ষয়ের কোথায় কতটুকু ক্ষয় হয়েছে, অর্থাৎ কোন জায়গায় ক্ষয় হয়েছে এবং সেই জায়গায় ক্ষয়ের পরিমাণটা কতটুকু এবং স্পেসিফিক কোন জায়গায় আমার ওয়েটটা মানে ক্ষয়টা হয়েছে, স্পেসিফিক কোন জায়গায় এবং কি পরিমাণ ওয়েট লস হয়েছে সেটাকে ফাইন্ড আউট করে জাস্ট ওই জায়গায় ওয়েট দেওয়া, এটা হুইল ব্যালেন্সিং। তাহলে হুইল ব্যালেন্সিং ম্যানুয়ালি করা যায় না, কম্পিউটার ছাড়া হুইল ব্যালেন্সিং মেশিন ছাড়া হুইল ব্যালেন্সিং করা যায় না। তাহলে হুইল ব্যালেন্সিং মেশিন দিয়ে কি করা হয়? হুইল ব্যালেন্সিং মেশিনে একটু উঠানো হয়, উঠানোর পর কিছু মেজারমেন্ট দিলে এটা হাই স্পিডে ঘুরতে থাকে। আমি একটু ভিডিও দেখাচ্ছি। যখন ঘুরতে থাকবে একটা পর্যায়ে গিয়ে টাটা দাঁড়ায় যাবে, দাঁড়ায় গেলে একটু মানে ডানে বামে ঘুরলে কি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘুরে কারেক্ট পজিশনটা ডিটেক্ট করেছে, যে ধরেন যে 25 গ্রাম লাগবে, 25 গ্রাম বা 50 গ্রাম লাগবে, তাহলে এক্সাক্ট কোন জায়গায় ওই জায়গাটা ডিটেক্ট করা কম্পিউটার দিয়ে এবং ফিজিক্যালি ওই জায়গায় রিমের মধ্যে ওয়েট লাগানো হয়। স্টিকার দুই টাইপের, একটা ক্লিপ টাইপ আর একটা হচ্ছে পেস্ট টাইপ। একটা লক টাইপ, যেমন আগের মডেলের যেগুলো লোহার রিম সেগুলো ক্লিপ টাইপ, আসলে অ্যালয় রিম ওগুলো তো ক্লিপ লাগাতে পারবে না, এটা হচ্ছে রাবার বলতে স্টিকার টাইপ, এটা হলো পেস্ট টাইপ। এটা হচ্ছে ক্লিপ টাইপ, এটা হচ্ছে পেস্ট টাইপ। তাহলে ক্লিপটা রিমের সঙ্গে আটকায় দেয়। হ্যাঁ, সো আমরা যদি একটু দেখি একটা ভিডিও দেখি। স্যার টায়ার আছে গ্রিপ স্যার কাটে স্যার সেরকম একটা ভিডিও দেখছি স্যার। এটা মডিফাই কমার্শিয়াল গাড়ি, মডিফাই সামনে না যায়। এই গ্রিপগুলো আছে না এগুলো আর কাটে, কাটিং করে কাটিং করে ছয় হয়ে যায়। মানে সুন্দর জব। লাইট অফ স্যার পানি ধান নিয়ে আসেন উপর থেকে, আমাদের বাসাতে পানি নেই, একটু ধান নিয়ে আসতাম, এই লাইট অফ করে দেন। নতুন টায়ার লাগালে Yes, both is same. আচ্ছা, টায়ার সিস্টেমটা হচ্ছে হুইল ব্যালেন্সিং। যখন আপনি নতুন টায়ার লাগাবেন তখন ব্যালেন্সিং করতে হবে। যদি হাই স্পিডে কাস্টমার যদি বলে যে স্টিয়ারিং ভাইব্রেশন হচ্ছে গাড়ি চালানোর পর, তখনও হুইল ব্যালেন্সিং করার প্রয়োজন হয়। তাহলে নতুন অবস্থায় কেন ব্যালেন্সিং করবো? কারণ নতুন অবস্থায় যখন ফরম্যাটে বানায় তখন তো ওয়েট ইমব্যালেন্স হতে পারে, কোথাও একটু মেশিন ম্যাটেরিয়ালের ওয়েট পড়ছে, কোথাও কম। রিমে ইস্যু হইতে পারে, রিমের ইস্যু হইতে পারে। রিম তখন হচ্ছে গাড়ি টাল মারবে বেশি। হ্যাঁ, রিম খারাপ হলে যদি হালকা রিম বাঁকা হয় তারপরেও কি আপনার ভাইব্রেশন হবে, তো রিমও টাল হইতে পারে
এবং আপনার টায়ার ইমব্যালেন্সড ওয়েট গেইন করবে, নতুন টায়ারও হইতে পারে, এই জন্য নতুন টায়ার লাগানোর আগে হুইল ব্যালেন্সিং করতে হবে। লাগানোর পরেই মানে হুইল ব্যালেন্স করে টায়ার গাড়িতে লাগাতে হবে। তাহলে এটা হচ্ছে কি লোহার, রাইট? যা শব্দ না দেখলাম এখানে একটা বড় ডিসপ্লে লাগাই দেবে। এখন ওইটা বড় আসছে না না এখানে তো হয়, এখানে তো ক্লাস বড়টা আসছে, এখন এই ছোটটা সার্ভিস দিবে না, এটা সার্ভিস তো 5 বছর দিছে, আর কোনো দিছে না। রাগ করছে ও যে আমি বললাম 40,000 টাকা দিয়ে কিনেছে, সার্ভিস দিছে। এরকম একটা দরকার যদি বাইরেটার মতো বড় এখানে বাইরেটা 3,40,000। যে লাগানো পর দেখলাম এই যে টানছে না, কিছু কিছু আপডেট মডেলের যে হুইল ব্যালেন্সিং মেশিন, এটা টান দেওয়ার সাথে সাথে মেশিন থেকে এই টায়ার ডিসটেন্সটা অটোমেটিক নিয়ে নেয়। আর যেটা একটু সেমি ইলেকট্রনিক, এগুলোতে দেওয়ার পর একটা ইনপুট দিতে হয় যে কত মিটার মিলিমিটার, কত সেন্টিমিটার বা কত মিটার ইনপুট, কত মিলিমিটার ডিসটেন্স দিতে হয় ম্যানুয়ালি দিতে হয় ম্যানুয়ালি। এবং টায়ারের রিম সাইজটা ইনপুট দেওয়ার পর ওই উপরে কভারটা লাগালে সেটা ঘোরানো হয়। এই যে দেখেন 20 গ্রাম করে লাগবে, দেখবেন 20 গ্রাম করে। এই যে দেখেন এখন এক্সাক্ট কোন জায়গায় লাগবে, এই মেশিন বরাবর ভার্টিক্যালি এই জায়গায় লাগবে। এখন ভার্টিক্যালি এক্সাক্ট পজিশন করে দেখেন, এই যে লাইট যখন সব লাইটে জ্বলবে, একটু ডানে বামে দেখবেন হুইলটা ঘোরাবে, তাহলে যে পজিশনে গিয়ে এটা হচ্ছে কি ইনার সাইড, এটা হচ্ছে আউটার সাইড। মানে ইনার সাইডে 20 গ্রাম, আউটার সাইডে মানে তার এই সাইডে 20 গ্রাম, অপর সাইডে 20 গ্রাম। তাহলে আগে ইনার সাইডে দেবে, দেখেন এটা ডানে বামে ঘোরানোর পর যখন লাইট উপরে নিচে হবে, মানে সব লাইটে জ্বলবে, এখন দুটো লাইট জ্বলছে না, এখানে আরো লাইট আছে, ডানে বামে ঘোরানোর পর যে জায়গায় টায়ার ঘোরানোর পর যে পজিশনে গিয়ে সব লাইটে জ্বলবে, ওই বরাবর 20 গ্রাম ওয়েটটা লাগবে, ফিটিং করবে। আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন, সেটা হলো যে আমার তো ব্যালেন্স হচ্ছে ইনার এবং আউটার দুই পাশে হলো সেম ওয়েট লাগতেছে, সেক্ষেত্রে আমি যদি ওয়েট ইউজ না করি এটা তো ব্যালেন্সই আছে না, এখানে তো মেশিন করে দিয়েছে সেম বরাবর তো লাগবে না। মানে হ্যাঁ, যদি আপনার প্রশ্ন যে দুই সাইডে তো হচ্ছে, মানে এটা হচ্ছে দুই সাইডে এটা কাস্টমারের কোশ্চেন, আমি বললাম না, বুঝতে পারছি। এসিটা এবার দেই, মানে এই টায়ারের যে মানে মেজারমেন্ট, মানে কোন জায়গায়, এটা তো শুধু এই জায়গায় যে 20 গ্রাম আর এই জায়গায় 20 গ্রাম ক্ষয় গেছে নট লাইক দ্যাট, মানে পুরো ওয়েট ক্যালকুলেশন করে আউট মানে কি 360 ডিগ্রি ওয়েট ক্যালকুলেশন করে বলছে এই সাইডে ইনার এবং আউটার 20 গ্রাম লাগবে। আপনি যদি আউটসাইডে দেন, সেই ইনার সাইডে দেন, আবার যদি ঘোরান দেখবেন যে সেম জায়গায় আবার 20 গ্রাম লাগবে। স্যার আসলে ইনার সাইডে যদি টায়ারের এই জায়গায় লাগে, আউটার সাইডে দেখা গেছে অন্য এক পাশে লাগতেছে, একটু কম বেশি হতে পারে, কম বেশি হয় না কেন? হয় না। আপনি যেটা দেখছেন ওটা রিপিটলি আবার সেকেন্ড টাইম আপনি দেখছেন একটা এখানে একটা এখানে এক সাইডে, না না না, দুই পাশে স্যার বলছি টায়ার এখানে যে জাস্ট আমি বলি এখানে যে জাস্ট বরাবরই যে নট লাগে একটু এদিক ওদিক থাকে, দেখাই ভিডিওটা দেখাই আমি, একটু এদিক ওদিক আছে, ধরেন যে আমি কথাটা শেষ করি, মানে আরেকবার বলি যে হ্যাঁ প্লিজ, ইনার সাইডে যদি যে বরাবর লাগবে, আউটার সাইডে কিন্তু বেশিরভাগ সময় ওই বরাবরই লাগে না, না বরং অন্য আরেক দিকে লাগে। আমি বলি ধরেন যে এখানে লাগাইছেন, হ্যাঁ ওই বরাবর এখানে লাগবে, হ্যাঁ, জাস্ট বরাবর যে নট লাইক দ্যাট, এটা হয় না। এটা হচ্ছে জাস্ট কনসেপ্টে ইনার আউটার কথা বলা হয়েছে, ইনার এবং আউটার কোন পজিশনে সেটা একটু
স্যার লাইট যখন ফুল জ্বলবে তাহলে তো তখন বুঝে যাবে। হ্যাঁ ওটাই মানে এই জিনিসটা তো দেখা যাবে যে আসলে প্রথমটা লাগানোর পর সেকেন্ড টাইমটা আবার লাগাবো তখন একটু দেখতে পারবে একটু দিকে বুঝতে এবং অনেক সময় অল্প একটু লাগানোর পরে চেঞ্জ করতে হয়। হ্যাঁ মানে একদম যা দেখায় তাই না দিয়ে একটু কম কম লাগায় তারপরে না চেঞ্জ না করতে না হয়। ওই যেটা দেখাইছে ওটাই লাগাইতে হবে তাহলে আবার আরেকটা যা 5 গ্রাম যাবে এই দেখেন এই ডানো ঘোরার পর এই যে লাইট জ্বলতেছে এই যে আবার এই যে দেখছেন এই যে ঘোরা যায় একটু যে লাইটে কোন পজিশনে লাইটে ঘুর যে কি লাইট জ্বলতেছে সব জায়গায় যে পজিশনে ঘুরবে একটা দেখছেন এখানে আরেকটা জায়গায় আছে সেন্টারটা কিভাবে বুঝে যায় এই সেন্টার লাগাইতে হবে? না এটা তো ওই টুলে ওরা বলে দিচ্ছে এই সবটা বরাবর লাগাই দাও মানে আপনি চাকাটা যখন ঘুরাবেন না তখন লাইটগুলো আস্তে লাইট আস্তে গুলো লাইটগুলো এটা নিয়মটা মেশিনের নিয়মটা আছে আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর লাগে এখানে একটা মার্ক থাকে স্যার, এটা ঘর মেশিনের উপর একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে। আরো যেটা থাকে এবং ওই জায়গায় গিয়ে লক হয়ে যায় লক হয়ে যাবে হ্যাঁ মানে ভার্টিক্যাল অ্যাক্সিস ওরা বলে দেয় এখানেও থাকে এই যে এখানেও থাকে এটা মার্ক থাকে এটা মার্ক থাকে হ্যাঁ, অথবা ভার্টিক্যাল অ্যাক্সিস ম্যানুয়ালে দেওয়া থাকে বাট ম্যাক্সিমাম গাড়িতে এই একটা ডিসপ্লে দেওয়া থাকে যে কোন জায়গায় চেঞ্জ হবে বাট এটা মেইনলি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবরই থাকে কই লাগানো স্যার? আর এটা যখন আমি দেখছি যখন হচ্ছে একদম মার্কের জায়গায় যদি না বসে একটু যদি এদিক হয় না আবার 5 গ্রাম। আবার 5 গ্রাম আবার 10 গ্রাম মানে ইমব্যালেন্স হচ্ছে রং ভাবে পজিশন তাহলে টাইম আছে স্যার এটাকে একবারে মানে 5 গ্রাম বা মনে করেন 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম এরকম 5 ডিফারেন্সে হয় এরকম কিছু না। দেখাচ্ছি হ্যাঁ এরকম হয় 15 20 25 এরকম 5 থেকে এরকম হয় না। শুরু হয় আর কি। আচ্ছা, এই যে এই সাইজ বড় 5 গ্রাম থেকে শুরু বড় 5 10 15 20 আর এটা হচ্ছে তাবিজের মতো এটা হচ্ছে পেস্ট টাইপ মানে যেগুলো হচ্ছে অ্যালয় রিং তাহলে আমরা যদি এই যে এভাবে লাগানো যায় কারণ রিমের মধ্যে তো আপনি যে ক্লিপ লাগাইতে পারবেন না রিম দাগ করবে রিম স্ক্র্যাচ করবে রাইট এই জন্য এই ধরনের স্টিকার টাইপ লাগাইতে হবে আর একটা হচ্ছে এই যে ক্লিপ টাইপ বার দিয়ে মানে লোহার রিমের মধ্যে লাগাইতে হবে তাহলে দুই ধরনের রং একটা পেস্ট টাইপ এটা হচ্ছে তারপরে থাকে আর ছুটে যাবে যদি আপনি খারাপ আটা দিয়ে লাগান লো কোয়ালিটি যদি আপনি টেস্ট লাগান এটা স্টিকার আকারেই থাকে। ফেভিকল শুনে কি মনে হয় এটা চিন্তাটা কেমন আসে লাগলে একবার ছাড়েন ছাড়বেন সুপার গুডু কম লাগাই দিলে নামটা শুনলেই আপনার কাছে মনে হয় যে শক্তিশালী কিছু এরকম এই আপনার হচ্ছে এই ব্যালেন্সিং ওয়েটের এই ধরনের ভালো ভালো ব্র্যান্ড আছে অ্যাকচুয়ালি তো বানায় অনেক বেনিফিটস আছে ভালো জায়গা থেকে নিন। আমি যে বিষয়টা বললাম, যেমন হ্যাঁ 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 প্লিজ ব্যালেন্স দুই পাশে সেম দেখাইছে ওয়েট 20 গ্রাম দেখালো না এখন আমার দুই পাশে একই দেখাচ্ছে তার মানে তো ব্যালেন্স দুই পাশে সেম আছে এখন যদি ওয়েট না লাগে কম বেশি তো হয় ওয়েটটা যদি না লাগে চলবে কি না চলবে মানে ভাইব্রেশন তো করবে ভাইব্রেশন কেন করবে কারণ আমি আবার বলি মানে কম্পিউটার ঘোরানোর পর এমন জায়গায় আটকে এসে দেখবেন এক জায়গায় 20 গ্রাম ওই জায়গায় যে 20 গ্রাম ক্ষয় গেছে নট লাগে পুরো সারফেস বরাবর ক্ষয় গেছে যে ওই জায়গায় লাগাইলেই ওয়েটটা ব্যালেন্স হবে এই পজিশনটা কিন্তু যদি দুই জায়গায় তাহলে ক্ষয়ের পরিমাণ তো সেম মানে এটা ডেভিয়েশন রেটটা বুঝাইছি এটা 20 গ্রাম ডেভিয়েশন হয়েছে যদি জিরো আসতো তাহলে ডেভিয়েশন ছিল না 20 গ্রাম ডেভিয়েশন রেট না কি পরিমাণ ক্ষয় গেছে তার ক্যালকুলেশন যেমন আপনার যেটা বললাম এই ধরনের কিছুদিন আগে আমাদের কিছু ধরনের ইয়ে নিয়ে আসছে কি বলে যে ক্লিপ জানো এরকম বাঁকা না তো বাড়ি দিলে এটা এরকম সোজা হবে এই যে ক্লিপের এই যে বাঁকাটা না শুধু লাগাইতে বাড়ি দেবো না এটা সোজা হয়ে গেছে চলবে আটকাবে না খুলে যাবে খুলে গেল লাগলোই না ফুলকপি থেকে। রাইট লাগে না
আর কি বলছে আনইভেন টায়ার ওয়ার, লো টায়ার প্রেসার, তারপর কি নয়েজ, টায়ার ফ্রম নয়েজ, হ্যাঁ হুইনিং, তারপরে কি হিমিং, হামিং নাকি বলে এইসিউ হামিং হুইনিং, এটা হামিং হুইনিং কি পুলিং ইস্যু, গ্রাহকের অভিযোগ করে সোজা করে ডান বাম দিকে টান, টানার কারণটা কি টায়ার প্রেসার কি আমরা দেখছি যে হুইল ব্যালেন্স, হুইল অ্যালাইনমেন্ট করার আগে ফার্স্ট কি করতে হবে, টায়ার প্রেসার কারেক্ট করতে হবে। তো টায়ার প্রেসার যদি ইমব্যালেন্স থাকে তাহলে কাস্টমার বলবে ভাই গাড়ি একদিনকে আবার টানবে, টায়ার প্রেসার যদি একটু কম, গাড়ি সেদিক দিকে একটু হাই, গাড়ি ওদিক দিয়ে টানবে, টায়ার প্রেসার যদি বেশি সেদিক তো টানবে, তাহলে কাস্টমার কমপ্লেন করতে হবে। তারপর অ্যালাইনমেন্ট যদি রং থাকে, তো ইনটু আউট, টায়ারের ছোট বলতে তাই একটু বলছেন গ্রাউন্ড জানাতে টায়ার পাশে বা ফুলে ওই যে কি ফুল দেখা যাচ্ছে, যে আপনি যেটা বলছিলেন কি বলছিলেন না, যে টায়ারের বাবল চলছে বা ফুলে গেছে এক সাইড, এই ধরনের হতে পারে, ক্র্যাক করতে পারে, হ্যাঁ। তারপর টায়ার প্রেসার বারবার পাংচার হয়ে যাচ্ছে, টায়ার প্রেসার বারবার কমে যাচ্ছে, টায়ার এক্সপায়ার যদি হয়ে যায় সেটা হতে পারে। স্যার এটা কি কারণ দ্বিতীয়টা ক্র্যাক পিএসআই কমে দিতে পারে না স্যার? হ্যাঁ গাড়ি চলতে প্রেসার কমে না পারে না, পিএসআই হ্যাঁ সেকেন্ড যেটা স্যার গ্রাহকের অভিযোগ টায়ারের সাইড ওয়াল ফাটল দেখা যাচ্ছে এবং টায়ারের রাবার শক্ত হয়ে গেছে। লং টাইম যখন গাড়ির মেয়াদ শেষ হয়ে যায় টায়ার ফেটে যাবে, লো কোয়ালিটি, যেমন কিছুদিন আগে ওই আছে না বারবিটের চেয়ারম্যান, বিডা চেয়ারম্যান নাম কি আশিক চৌধুরী বাবা, আশিস চৌধুরী, হ্যাঁ আশিক চৌধুরী বাবা আসছে, ওরা গাড়িতে টায়ার লাগাইছে, কম দামে টায়ার লাগাইছে, মানে টায়ার লাগাইছে আমার কাছে প্রাইস দিচ্ছে, আমার কোনো জায়গায় কেউ হয়তো বলছে, সে কিন্তু ইয়ে চেয়ারম্যান ছিল, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ছিল, হ্যাঁ। তো উনি বলতেছে যেমন এইরকম আমার টায়ারের মধ্যে এরকম মানে রানিয়ে চলে মনে হয় একটু মানে হালকা, মানে বোঝা যাচ্ছে যে গাড়ি দুলতেছে, টাল মারতেছে, বোঝাচ্ছে আমাকে। তো আমি বলতে টায়ার কবে লাগাইছেন, ওই যে 2 মাস হলো। আমি বললাম যে কি টায়ার লাগাইছেন, কি একটা চাইনিজ টায়ার নাম বলছে, না টায়ার খারাপ। স্যার তাহলে টায়ার খারাপ, আপনি টায়ার দেখতে হবে, নিয়ে আসেন, তার টায়ার নিয়ে এসে টায়ার খারাপ করে দিচ্ছে, ওরা আবার টায়ার লাগাইছে। নতুন টায়ার লাগাইলেই যে আপনি ওইটা বাদ দিয়ে চিন্তা করবেন সুযোগ না। যেটা বলতে চাচ্ছিলাম যে টায়ারের আপনার কি একটা প্রশ্ন ছিল না আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ওল্ড প্রশ্ন, যেটা হচ্ছে যে ধরেন যে কাস্টমার কমপ্লেন করলো যে আমার গাড়িতে 215, 75 আর 15 এই টায়ার আমার হচ্ছে গাড়িতে রিকমেন্ডেড টায়ার, বাট আমি টায়ার কোনো টায়ারেই পাইতেছি না, এই ধরনের টায়ার কোনো মার্কেটেই পাচ্ছি না। সো ইঞ্জিনিয়ার সাহেব আমি কি করব, কোন টায়ার লাগাবো, আমি কি সাজেস্ট করব এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, এজ এ ভালো টেকনিশিয়ান হিসেবে আমি সাজেস্ট করব যে কাস্টমারের যদি নরমাল গাড়ি হয় লাইক ইউজের জন্য, স্পোর্টস নট স্পোর্টস কার, সেডান কার, তাহলে আমি চিন্তা করব এর পারফরমেন্স, ফুয়েল খরচ কম, হ্যাঁ, এবং গাড়ির পারফরমেন্স যাতে খারাপ না হয়, ফুয়েল খরচ যাতে কম বেশি না হয়। সো কেমন ধরেন যে আপনি টায়ার চেঞ্জ করবেন, এখন এই সাইজের টায়ার নাই, তাহলে কি করবেন, আপনি কি লো প্রোফাইল টায়ার লাগাবেন, কোন সাইজের টায়ার লাগাবেন, যে সাইজের টায়ার লাগালে গাড়ির সঙ্গে পারফেক্টলি মোস্ট ক্লোজলি ফিট হবে এবং ফুয়েল খরচ কম হবে, হ্যাঁ। সো তার আগে আমি একটু বলার চেষ্টা করি,
মানে এটাকে আরেকটা আপনি এই প্রশ্নের আগে আরেকটা আমি নিজে প্রশ্ন করে অ্যান্সার দিচ্ছি। যেমন কাস্টমার আপনাকে বললো যে ভাই আমার গাড়িতে তো হাই প্রোফাইল টায়ার লাগানো আছে, ধরেন যে 215 75 এটা তো হাই প্রোফাইল। এখন বললো আমি তো দেখলাম এটা আমার বন্ধু টয়টা স্পোর্টস কার, টয়টা কি সিএচআর সুপ্রা এমকো4, আচ্ছা জিটি আছে না, জিটি 86 টয়টা আছে কিন্তু এই ধরেন যে স্পোর্টস কার আমি দেখলাম পাতলা ডাল লাগাইছি, দেখতে খুব মানে খুব মানে ইয়ে লাগতেছে, স্পোর্টি মোড খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগতেছে। সো আমাদের টায়ারেও আমি এরকম লাগাইতে চাই ফিল্ডার গাড়ি, বলতে পারে না অনেকে লাগাই কিন্তু আরে কি না। সো আপনি কি কি করবেন তখন, সাজেশন কি? ঠিক আছে ভাই আমি টায়ার নিয়ে এসে লাগাই দিচ্ছি, নট লাইক। ব্যাপারটা হচ্ছে কাস্টমার যখন চিন্তা করবে তার চিন্তা ভাবনাটা বুঝতে হবে আপনি। আসলে সে বললো যে আপনার আমার বন্ধু লাগাইছে দেখতে সুন্দর লাগতেছে, এটা কি মানে একটা ডিসিশনের জন্য একটা একটা মাত্র একটা মাত্র জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে মেজারগুলো হবে? এটা ইঞ্জিনের পারফরমেন্স, ফুয়েল খরচ, স্টিয়ারিং, সাসপেনশন হার্ড হচ্ছে কিনা, লোড ক্যাপাসিটি, হ্যাঁ লোড লোড ক্যাপাসিটি, ক্যাপাসিটি ইভেন লেস অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তো মেইন হচ্ছে কি ধরেন যে হাই প্রোফাইলটার আপনি যদি লো প্রোফাইলটার আপনাকে যদি লাগাই দেবেন, যদি লাগান তাহলে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন? নাম্বার 1, হ্যাঁ রিম। আচ্ছা রিমের কথা যেহেতু বলছেন, অ্যাসপেক্ট রেশিও যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে তো রিমও চেঞ্জ হয়ে যাবে। স্পেক্ট রেশিও চেঞ্জ হলে তো রিম চেঞ্জ হবে না, রিম সাইজ চেঞ্জ হলে রিম চেঞ্জ হবে। রিমটা তো মাঝখানে আচ্ছা অফিসরা বলছে আমি একটা লিংক বের করে এখানে তারপর ব্যাক টু দ্য পয়েন্টে। হ্যাঁ, যেমন রিমের ক্ষেত্রে রিম দুই ধরনের, একটা স্টিলের একটা অ্যালয়, রাইট? সো স্টিল রিম কিন্তু মানে মোস্ট কি বেশি সাস্টেনেবল, মোর সাস্টেনেবল, আর অ্যালয় রিম কিন্তু লেস সাস্টেনেবল বাট দেখতে সুন্দর। সো দেখবেন যে গাড়িগুলো আপনার লোহার রিম সেগুলোতে ব্যালেন্সিং করার কম প্রয়োজন হয়, যেগুলো অ্যালয় রিম সেগুলোতে ফ্রিকুয়েন্টলি একটু গর্তের মধ্যে বলে রিম পাকা হয়ে যাবে, রিম পাকা হয়, হ্যাঁ ট্যাপ পড়ে, তাই না? সো এটা একটা এইটা জাস্ট পয়েন্টটা বোঝানোর জন্য যে অ্যালয় রিম কি দ্রুত নষ্ট হয় এবং ওই গাড়ি অ্যালয় রিমের টার বেশি ইউজ হয়, ব্যালেন্সিং করতে হয় এবং লোহার রিমে কম করতে হয়। নাম্বার 1, ব্যাক টু দ্য পয়েন্ট। আপনার প্রশ্ন যে লোহার সরি লং হাই প্রোফাইল টায়ার লো প্রোফাইল টায়ার লাগান, তাহলে নাম্বার 1 ডিসঅ্যাডভান্টেজ কি হবে? নাম্বার 1 যেটা হবে রোড সারফেসের মধ্যে গ্রিপিং বেশি হবে, গ্রিপিং যদি বেশি হয় হয় বেশি ফুয়েল বেশি হবে। নাম্বার 2 যেহেতু এটা লেস অ্যামাউন্ট অফ এয়ার প্রবেশ করে মানে কম বাতাস, মানে কি কম পাতলা না, তাহলে কি আপনার ফ্লোর সারফেসের মধ্যে লেগে থাকে, বেশি পরিমাণ গ্রিপিং বেশি হওয়ার কারণে কি হবে আপনার স্টিয়ারিং ডানা বামে ঘুরাইলে কি হবে হার্ড ফিল হবে। ফ্লোর সারফেসের মধ্যে অনেক বেশি জায়গা দিলে তাহলে ঘুরাইলে কি বেশি হয়ে না, স্টিয়ারিং স্টিভ হবে, হার্ড হবে। নাম্বার 1 সাসপেনশন। তো আমরা কি জানি প্রোফাইল হাই প্রোফাইলটার একটা যে সাসপেনশন শক অ্যাবজর্বার, কিন্তু যদি হাই প্রোফাইলে যদি লো প্রোফাইল লাগে তাহলে পাতলা হবে, তাহলে কি সাসপেনশন স্টিফ হার্ড হয়ে যাবে। তাহলে আপনি বলেন আগে যে ভাই আপনি দেখছেন আপনার আপনার বন্ধুর গার্লফ্রেন্ড বেশি সুন্দর, আপনারটাও যদি এরকম করতে চান তাহলে কি আপনার কিন্তু জ্বালা আছে, মেইনটেনেন্স খরচ কিন্তু বেশি আছে, আপনার ফিগারও চেঞ্জ করতে হবে, আপনার ইনকামও বাড়াইতে হবে। হ্যাঁ ইনকামও বাড়াইতে হবে। এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন। এখন আপনি করতে চান কি না, দ্যাট মিন ইউ আর এ মানে ইউ আর এ অ্যাডভাইজার, টেকনিক্যাল অ্যাডভাইজার। আপনি আসলো আর শেষ করে দিলেন, ইউ আর নট এ ট্রেডার, আপনি কিছু অ্যাডভাইজার। বেটার ভাবে অ্যাডভাইস দিয়ে তারপর বিজনেস করতে হবে। না হলে আপনি লাগাই দিলেন, পরে বললো পরে লাগানোর পর দেখবে স্টিয়ারিং হার্ড হয়েছে, তারপর কি আনকমফোর্ট, ভাই কি করে দিলেন,
আপনি তো আপনি আগে বলেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি এই সফটওয়্যার লোক ভাই, আপনি কেন আমাকে বলেন? তারপর কাজ এখন কাজই করতে হবে। তাই না? এই প্রশ্ন আসবে না, সাসপেনশন দ্রুত ড্যামেজ হবে, নষ্ট হবে, ঠিক আছে না? তাহলে এই চ্যালেঞ্জগুলো আসবে। সেকেন্ড, এবার আমি আবার ব্যাক টু দ্য পয়েন্ট, যে হচ্ছে এই সাইজের টায়ার নাই, তাহলে কি করবে? আপনি যদি কোন সাইজের ধর, তাহলে যদি এরকম লাগান যে 235, 75 আর 15 এই সাইজের টায়ার আছে, আবার 215, 80 আর 15 আর 15 এ দাম 25 কি আর? তারপর এরকম সাইজ 215, 75 আর 16, তাহলে কোন সাইজের টায়ার কি আমার দরকার? কি এটা 315 75 কিন্তু মার্কেটে এটা না আছে 235, 75 আর 15, 215, 80 আর 15, 215, 75 আর 16, তাহলে সবচেয়ে বেশি ব্যয়বহুল হচ্ছে এটা লাগে দিবে, কারণ রিম সাইজ মানে প্রসেস করতে হবে। তাই না? তাহলে রিমের দাম একটা করে 18,000 করে 22,000, রিম প্রসেস তো এক্সপেন্সিভ আর 80 আর তারপরে কি আমি যদি 235, 75, 15 লাগাই, তাহলে আমার স্পিড রেশিও কি উইথ বেড়ে যাবে। তাহলে যদি উইথ বেড়ে যায়, তাহলে যখন তাই ঘোরাবেন, এই যে আন্ডার কি বলে, বডিতে লাগে যাবে। আন্ডার ফেন্ডারের নিচে বডির মধ্যে কি ঘুরাইলে এই কোণা লেগে যাবে। ওজন বেশি হবে। ওজন বেশি চেয়ে আপনার এটা ইম্পর্টেন্ট, যখন বেড়ে যাবে তখন স্টিয়ারিং ঘোরাবেন ফুল, দেখবেন ফ্যান্ডারের মধ্যে মাঠগার্ডের মধ্যে লাগে, এক কথায় সহজ কথায় বাংলা মাঠগার্ড, ঠিকই মাঠগার্ডের মধ্যে লাগে। স্যার ইন্ডিয়া দেখা যায় সেদিনে যে আমাদের সুজুকির হচ্ছে যে এমডি সোহান হাকিম স্যারের গাড়িতে এরকম মার্সিডিজ মার্সিডিজ যেটা আছে না, মার্সিডিজ জিপ যেটা হার্ড জিপ যেটা, এর মধ্যে এরকম লাগাইছে, হ্যাঁ জিওয়াগন, রাইট জিওয়াগন, এর মধ্যে লাগাইছে, লাগানোর পর স্টিয়ারিং ঘুরাই এর মধ্যে লাগতেছে, বাড়ি গেছে, পরে কেট কাটছে, কাটার পর মডিফাই করে পিছন থেকে আবার স্যার আমার একটা কোশ্চেন, যে একটা গাড়িতে তার রিল মানে রিমের চেয়ে কত সাইজ মানে এটা বড় থাকে মানে লাগানো যায় আর কি, বা কম এটা সিকুয়েন্স শেষ করতে পারে। তাহলে মানে এবং লাগবে কোথায় লাগবে কি বলে, এটা যদি বেশি হয় তাহলে কার সঙ্গে লাগবে? পার্টনারের সঙ্গে লাগবে, নাম্বার 1। নাম্বার 2 বেড়ে গেলে কি রোড সার্ফেসের মধ্যে কি ফ্রিকশন বেড়ে যাবে, তাহলে ফুয়েল খরচও বাড়বে, তাই না? স্টিয়ারিং কিছুটা হলে স্টিপ, যদিও বা বোঝা যাবে না, কিছুটা হবে। তাহলে আমার বেস্ট ডিসিশন হচ্ছে একটা বলছে না, তাহলে আমি লাগাবো 215, 80 আর, কারণ এটা হাইট একটু বাড়বে, এটা হাইট কিন্তু উপর অনেক বেশি থাকে, রাইট? ধরেন যে 215, 75 আর 15 জায়গায় যদি 215, 80 আর 15 লাগান, ম্যাক্সিমাম 10 মিলিমিটার মতো, সো 10 মিলিমিটার অনেক, নট টু মাচ, অনেক বেশি না। সো ওয়াইজ হচ্ছে কি আপনার 215 মানে এসপেক্ট রেশিও 5 বাড়ানো অথবা কমানো, ক্লিয়ার? দিস ইজ ডিসিশন মেকিং আপনাদের কাজ হবে। এবারে আসি টাইম একটু বুঝলাম, এখন ভাই কি যেন বলছিল? হ্যাঁ আচ্ছা হ্যাঁ মানে স্যার ওই যে আসলে এই যে বড় সাইজ লাগাইছে এই কারণে তো এই জিনিসটা হই, এখন এটা কি এক সাইজ বা দুই সাইজ এরকম রেগুলেশন থাকে না যে এইগুলো বড় লাগানো যাবে না? না, এটার কোনো স্ট্যান্ডার্ডের উপরে কোনো আর সংজ্ঞা নাই। স্ট্যান্ডার্ড টায়ার কিন্তু স্ট্যান্ড মানে স্ট্যান্ডার্ড, এখানে সেফটি ইস্যু আছে, কিন্তু কেউ যদি মডিফাই করে এই জন্য তো লিগ্যাল রেস্ট্রিকশন দেওয়া আছে। না স্যার, ওই যে কিছু গাড়িতে দেখা যায় যেমন এই প্যাকেজে 17 সাইজের টায়ার, পরের প্যাকেজে 1 ইঞ্চি মানে সরি 1 ইঞ্চি বড় হুইল আসে অন্য প্যাকেজে, এরকম দেখি যে হ্যাঁ মানে আমি একটা ইউটিউবে দেখছিলাম যে নরমালি একটা গাড়ির যেমন বিভিন্ন প্যাকেজ থাকে মানে আপনি বুঝতে পারছি, যেমন আমাদের মিৎসুবিশি এক্সপেন্ডারের 4টা ফ্রেম,
একটাতে 17 সাইজের একটা 18 সাইজের টায়ার। হ্যাঁ হ্যাঁ এখন এটা 17-18 তে খুব বেশি পার্থক্য হয় না, মানে 17টা রিম সাইজ বড়, দেখতে সুন্দর লাগে, আচ্ছা ফুয়েল খরচের উপর একটু ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু কাস্টমার নতুন যখন গাড়ি কিনে এবং এইভাবে ডকুমেন্ট আপডেট হয়, মানে ব্র্যান্ড নিউ গাড়িতে যখন যায় ওইভাবে ডকুমেন্ট আপডেট করলে সমস্যা নাই। এটা কোনো লিমিটেশন নাই আসলে, মানে টেকনিক্যাল জায়গা থেকে আপনি যদি যেটা স্ট্যান্ডার্ড এর চেয়ে বড় রিম লাগান, মানে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডার আছে 17 সাইজেরটা, কিন্তু আমরা দিচ্ছি 18 সাইজেরটা, দেখতে বড়, এটা মানে এক্সপ্যান্ডার একটা ইকো আছে, একটা বেসিক আছে, একটা ইকো, একটা স্পোর্টস, একটা প্রিমিয়াম, একটা হচ্ছে এই চারটা মডেল আছে এক্সপ্যান্ডার। একটাতে কি কিট লাগাইছে, বডি কিট লাগাইছে, হুইল রিম বড় লাগাইছে, আরো স্পোর্টস নাম দিছে। বেসিকের মধ্যে ফ্যাক্টরি থেকে বের হইছে, আপনার কাজ না। ইকোটা হচ্ছে এর মধ্যে এলপিজি ফ্যাক্টরি ফিট করে দিয়েছে। কারণ স্যার ওইটা তো লিগ্যাল ভাবেই তারা করে আসছে, মানে সেফটি মেনেই তারা এটা করে। আপনি এক সাইজ বাড়লে সেফটি কিছু হবে না, আচ্ছা আচ্ছা এটাই জিজ্ঞেস কিন্তু যখন এটা রিটার্ন হয়ে যাবে জি তখন এটা মানে রুলসে পড়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। সে আপনি 18 সাইজেরটা ডকুমেন্টে 18 তাহলে লিগ্যালি ঠিক আছে, কিন্তু 17-18 মধ্যে সেফটি ইস্যু মানে তেমন কোনো পার্থক্য নেই। এখন 17 জায়গায় যদি 12 লাগায় সেক্ষেত্রে তো হাসপাতাল বলছিলেন যে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হলে টায়ারের সাইজের খুব একটা পার্থক্য হবে না, হাইটটা একটু বাড়বে, বাড়বে না একটু? হ্যাঁ বাড়বে অথবা কমবে। কমবে, হ্যাঁ। তো সেক্ষেত্রেও তো আমার ড্রাইভ করতে গেলে কিছু একটা ইস্যু হবে তো। বাট যে তিনটার কথা বলছি এগুলোর তুলনায় কম হবে। হ্যাঁ যেহেতু অনলি 5 মিনিট। হ্যাঁ, মানে এটা বলতেছি যে আপনার হুইল রিম যদি বেড়ে যায় খরচ বেড়ে যাবে, আবার যদি আপনি কি বলে উইথ বাড়ান তাহলে ফ্রিকশন খরচ বাড়বে। সো বেস্ট, মানে আমি কি বলছি, কাঁচা স্ট্যান্ডার্ড খুব ক্লোজ বেটার হবে হচ্ছে কি আপনার 5 মিলি কম বা বেশি। এটা আমার মতে এটা চেঞ্জ করাটা হচ্ছে একটা যদি চেঞ্জ করে সে এখানে আমার না টায়ার কখনো একটা চেঞ্জ, চারটা আপনি অনেকে বলে দুইটা একটা করলে মানে দুইটা করলেও ফিল পাবে, কিন্তু হচ্ছে সবগুলো যখন চেঞ্জ করে তখন আর এই ফিলটাও থাকে না, একটু বেড়ে গেছে এটা দিয়ে কোনো প্রবলেম হয় না। না না আমি এবারে একটা প্রশ্নের অ্যানসার দিই, কথা বলি ভাই, প্রশ্নের যেমন টায়ার চেঞ্জ করার নিয়ম হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মানে যদি আপনি ধরেন যে চারটা আছে 215-75 আর প্রবলেম, একটা আপনি 80 লাগাচ্ছেন, এটা কিন্তু নিয়ম না, তাহলে একটু হাই হবে না এক সাইডে, গাড়ি একদিকে টানবে, টানবে কি না, টানবে না, মিনিমাম 2টা লাগাইতে হবে। সামনে দুটো না পিছনে দুটো? হ্যাঁ, আবার যদি টায়ার যদি খুব বেশি সাইজ ডিফারেন্স হয় তাহলে কিন্তু আবার 4 হুইল নিয়ে প্রবলেম হবে, গিয়ার বক্সের প্রবলেম সলভ হবে, রেশিও কম বেশি হবে টায়ারের, হুইল স্পিড সেন্সর ইনডিফারেন্ট, আমি যখন আপনার মাল একটা কম ঘুরছে বেশি ঘুরছে এরকম একটা ছিল, মানে এটা আমরা পাইছি প্র্যাকটিক্যালি। সেক্ষেত্রে চারটাকে নতুন জন ওই পাশে থেকে বৃষ্টি নিয়ে গেল, আমি ভাবছি আমাদের না আসলে। আচ্ছা, টায়ার নিয়ে আর কি আছে কথা, প্রশ্ন আরো আছে? স্যার নজল ড্যামেজ রিপেয়ার, উনি একটা বলছিলেন রিপেয়ার করার জন্য, তাই না? টায়ার রিপেয়ার করার জন্য আজকে একটা ইউটিউবে ভিডিও দেখলাম, স্ক্রু ড্রাইভার, স্ক্রু আছে, স্টার স্ক্রু আছে না, স্ক্রুর মধ্যে রাবার দেওয়া, এটাতে একটু ভিডিও গুলো আজকে দেখলাম। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে গজ টাইপের, ঢুকাই দিয়ে টান, এটা বন্ধ হয়ে যায়, গজটা ফোম টাইপের, মানে রাবার টাইপের গজ। আরেকটা হচ্ছে কি, এটা খোলা বইটা খুলতে হয় না, গজ টাইপের, এটা সহজ, খুলতে হয় না, আর এটা পিছন থেকে দিতে হয়, এটা তালি দেয় না, ইনসাইডে এটা পটি দেয়, পটি নাকি বলে স্টিকার টাইপের, পটি হয় না, এই তিন ধরনের, এই দুই ধরনের মিলে একটা আউটসাইড একটা ইনসাইড, ইনসাইডটা ঘষে ক্লিন করে স্টিকার লাগিয়ে দেয়, আর সবচেয়ে সহজ এবং রিলায়েবল হচ্ছে গজ দিয়ে টান সবচেয়ে ইজি, কিন্তু ওটা থাকে ওই যে দেখতে খারাপ লাগে তো, ভালো হয় না, ভিতর থেকে দিলে একদমই কোনো ইয়েই থাকে না। ঠিক আছে, এটা খুলতে সময় লাগে চার্জ বেশি। এবারে আসি টায়ার,
টায়ারের মধ্যে কি আছে? বাতাস দেন, রাইট? একটু এক্সট্রা গল্প দিই। টায়ারের মধ্যে বাতাস দেওয়া হয়, তো বাতাস কি অক্সিজেন আছে বাতাসের মধ্যে? হাই স্পিডে যদি কি হয়, আপনি গাড়ি চালান, তো যে দেশের তাপমাত্রা 50-র উপরে থাকে, হাই স্পিডে চললে আরো তাপমাত্রা বেড়ে যাবে, তাহলে টায়ার দাহ্যবস্তু, টেম্পারেচার বিস্ফোরণের জন্য তাপমাত্রা গেইন করবে এবং ভিতরে কি আছে? অক্সিজেন। তাহলে কি সেখানে টায়ার বিস্ফোরণ হওয়ার সো যেগুলো কি মিডল ইস্ট কান্ট্রি, সেগুলোতে টায়ারের মধ্যে বাতাস দেওয়ানো, নর্মাল বাতাস দেওয়া হয় না, দেওয়া হয় নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়। ইভেন বাংলাদেশে আসছে স্পোর্টস কারে, বাংলাদেশে এখন ইউজ করে, এবং মোটরসাইকেলে দেখবেন নাইট্রোজেন গ্যাস। কি খাবেন না মিষ্টি স্যার? কাউন্ট করতেছে কাউন্টার আনলেও এমনি নিয়ে আসতে বল যা থাকে বড় লাগে মানে যদি কোন গরুটা যদি যখন গ্যাসে নিয়ে আসছে মাথা ভাঙছে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, নাইট্রোজেন গ্যাস জেনারেটর মেশিন আছে। বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে না, বাতাসটা মেশিন টেনে নেয়, তারপর অক্সিজেন ফেলাই দিয়ে বাদ দিয়ে শুধু নাইট্রোজেন গ্যাস রিজার্ভ করে আপনি ট্যাঙ্কের মধ্যে দিন। মানে এটা সেফটি, এটা স্পোর্টস কারে ম্যান্ডেটরি। এবং এয়ার বিমানের টায়ারের মধ্যে বাতাস নাই, কিন্তু নাইট্রোজেন। এখন মোটরসাইকেলেও আছে, বাংলাদেশে দু একটা মেবি স্টেশন আছে, মিরপুর বা কোথায় যেন আছে, যে ইয়ে করে বাতাস চাকার মধ্যে নাইট্রোজেন। তাহলে আপনি যদি দেশের বাইরে যান তাহলে কি নাইট্রোজেন গ্যাস বাংলাদেশে প্রয়োজন নাই, তারপরে দিতে পারেন, একটু স্ট্যান্ডার্ড ফিল করুন। গাড়ির রং করছেন হচ্ছে 1,40,000 1,80,000 টাকা দিয়ে, এর মধ্যে পিপিএফ করছেন 1,60,000 টাকা, রং যদি না ওঠে। আচ্ছা বাইসাইকেল তো রাখছে ভিতরে, ওকে। ওনাটা দেন ভালো নাই ভাই পাই গেছে দুধ ব্যবসা ওই কি হবে? মাইলেন তো বানিয়ে চলেন ওটাতে যাই, এটা ভালো বলতে পারলাম। স্যার বিশ্বাস করে দিয়েছি